ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আমি ওয়ালিউল্লাহ। আজকে আমাদের সি প্রোগ্রামিং রিলেটেড তৃতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। তো আমরা গত দুই ক্লাসে হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক অনেক জিনিসপত্র দেখছি। বিশেষ করে আমরা প্রথম ক্লাসে দেখছিলাম হচ্ছে সি প্রোগ্রামিং এর পাশাপাশি মেইনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এগুলো কিভাবে কাজ করে, কিভাবে এগুলো দিয়ে আমরা নানা রকম কাজ করতে পারি সেই সম্পর্কে একটা আইডিয়া পেয়েছিলাম। গত ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি সি প্রোগ্রাম ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন প্রোগ্রাম লিখতে পারি সেটার অনেক ধারণা পেয়েছি। বিশেষ করে আমরা ডাটা টাইপ, ভ্যারিয়েবল, এরপর হচ্ছে কন্ডিশনাল অর্থাৎ ইফ এলস, এই ধরনের জিনিসপত্রগুলো, বিভিন্ন অপারেশন, লজিক্যাল অপারেশন, অ্যারিথমেটিক্যাল অপারেশন, এই ধরনের যে অপারেশনগুলো ছিল, রিলেশনাল অপারেটর, এইগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আরও বেশ কিছু টপিক আমরা এখানে আলোচনা করব। বিশেষ করে হচ্ছে লুপ স্টেটমেন্ট, অ্যারে, স্ট্রিং এবং ফাংশন। তো আমরা আজকের ক্লাস শুরু করতেছি। আজকের ক্লাসের শুরুতেই আমাদের চলে আসবে হচ্ছে লুপ। এবং লুপ জিনিসটা আসলে কি? লুপ হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে সিমিলার ধরনের কাজ বারবার করা যায়, ঠিক আছে? তো আমরা লুপের কথা চিন্তা করলে এভাবে চিন্তা করতে পারি যে একটা জিনিস যেটা আবার ঘুরে আগের জায়গায় ফিরে আসে, এটাকে আমরা ছোট্ট করে একটা লুপ বলতে পারি। তো আমরা প্রোগ্রামিং এ লুপ ব্যবহার করি হচ্ছে একটা কাজ বারবার করার জন্য, ঠিক আছে? তো লুপ ব্যবহার করার ক্ষেত্রে আমরা আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তিন ধরনের লুপ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা হচ্ছে ডু হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ফর লুপ, ঠিক আছে? তো হোয়াইল লুপটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে কি, যে কোন একটা কন্ডিশন থাকবে, ওই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে সেই পর্যন্ত আমাদের কাজটা হতে থাকবে, বারবার হতে থাকবে। ডু হোয়াইলের ক্ষেত্রে একটু অন্যরকম কাজ হয়। সেটা কি, আগে একটা কাজ হবে, তারপর চেক করবে যে কন্ডিশন ঠিক আছে কিনা। আর ফর লুপটা হচ্ছে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট কন্ডিশনে, হোয়াইল লুপের মতো না, কিন্তু নির্দিষ্ট একটা কন্ডিশন নিয়ে সে কাজ করবে, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে এই লুপগুলোর ডিটেলস জানবো। শুরুতে আমরা আলোচনা করব হচ্ছে হোয়াইল লুপ নিয়ে। তো হোয়াইল লুপের মেন যে সিনট্যাক্সটা দেখতে হবে হচ্ছে এরকম। আচ্ছা সরি, এখানে দুইটা ব্রেকেট চলে আসছে, এখানে একটা ব্রেকেট হবে, ঠিক আছে? এই ব্রেকেটটা এখানে ক্লোজ হবে না, ব্রেকেটটা নিচে এসে ক্লোজ হবে। বলা হচ্ছে যে আমাদের হোয়াইল কথাটা লিখতে হবে। হোয়াইল কথাটা আমরা লিখবো, এরপরে এখানে একটা কন্ডিশন দিব। কন্ডিশন বলতে আমরা ওই যে রিলেশনাল অপারেটর ইউজ করে নানা রকম যে কন্ডিশন দেওয়া শিখেছিলাম, অর্থাৎ এখানে একটা কন্ডিশন থাকবে, যেইটা এই কন্ডিশনটা যদি আমাদেরকে ট্রু হয় অর্থাৎ যদি এটা ওয়ান রিটার্ন করে, এটা যদি ট্রু হয় তখন কি হবে, এই যে আমাদের যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যা কিছু থাকবে, এখানে স্টেটমেন্টের জায়গায় তুমি প্রিন্টএফ ইউজ করতে পারো, তুমি অন্যান্য যে কোনো কিছু ইউজ করতে পারো, অপারেশন ইউজ করতে পারো। এখানে তুমি যা কিছু করতে বলবা সে এই কাজটুকু করবে। অর্থাৎ এই যে দুইটা ব্র্যাকেটের মাঝখানে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের মাঝখানে যে স্টেটমেন্টগুলো থাকবে বা ইনস্ট্রাকশনগুলো থাকবে সেগুলোকে সে কমান্ড হিসেবে নিয়ে সেই কাজটুকু করবে। এবং এটা কয়েকবার করবে। অর্থাৎ এই যে ধরো যে একবার এই স্টেটমেন্টটা সে রান করলো, রান করার পরে সে আবার এইখান থেকে ঘুরে এইখানে চলে আসবে। এখানে এসে সে আবার চেক করবে যে কন্ডিশনটা ঠিক আছে কিনা। যদি কন্ডিশনটা আবার ট্রু থাকে, সে তখন আবার এই স্টেটমেন্টটাকে কাজে লাগাবে। আবার পরবর্তীতে স্টেটমেন্টটা কাজে লাগানো শেষ হওয়ার পরে আবার কন্ডিশন চেক করবে। কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজটা বারবার চলতে থাকবে। তো আমরা সেখানে সেটার ব্যাপারে এখানে বলা আছে যে কন্ডিশন সত্য হলে হোয়াইল ব্লকের ভেতরের কাজ করা হবে। ব্লক বলতে এই যে দুইটা ব্র্যাকেটের মাঝখানের অংশটাকে আমরা ব্লক বলতেছি, এই ব্লকটুকুর কাজ কিন্তু ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, ঠিক আছে? সো এই স্টেটমেন্টের মানে এই যে ব্লকের ভিতরে যে কাজগুলো থাকবে, এই কাজটা শেষ হলে আবার কন্ডিশনের চেক হবে। কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা হতে থাকবে। এটা যদি তুমি একটা ফ্লো চার্ট দেখো, তারপরে হোয়াইল লুপ স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে কি করবে, সে কন্ডিশনটাকে চেক করবে। কন্ডিশনটা চেক করার পরে যদি ট্রু হয়, ঠিক আছে, ট্রু হলে সে এদিকে চলে আসবে। ট্রু হলে এদিকে চলে আসার পরে সে এই বডিতে যেটা থাকবে সেটাকে এক্সিকিউট করবে। এক্সিকিউট করে সে ঘুরে গিয়ে আবার উপরে চলে যাবে। উপরে গিয়ে সে কি করবে, আবার এখানে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা চেক করার পর ট্রু হলে তো আগের মতোই, আর যদি ফলস হয় তাহলে সে এখান থেকে এদিক দিয়ে বের হয়ে এসে এই হোয়াইল লুপটা ইন্ড হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স। আমরা হচ্ছে হোয়াইল লুপের বেশ কয়েকটা এক্সাম্পল দেখবো, এবং হোয়াইল লুপের যে এক্সাম্পলগুলো আছে এগুলো আমরা অন্যান্য লুপ দিয়েও করতে পারবো, সেটাও আমরা আস্তে আস্তে দেখবো। আমরা সবার আগে যদি দেখি, আমাদের একটা কাজ হচ্ছে যে আমাদেরকে বলতেছে যে তুমি 5বার আই লাভ বাংলাদেশ এই কথাটা লিখবা হোয়াইল লুপ ব্যবহার করে, বা যে কোনো একটা লুপ ব্যবহার করে। সেখানে লুপের কথা বলাও নাই, তবে আমরা দেখি যে আমরা এটা কিভাবে করতে পারি। তো আমাদের কাছে যেহেতু আমরা গতদিন শিখছিলাম কিভাবে হচ্ছে কোনো লেখা লেখা প্রিন্ট করতে হয়, সেটা তো আমরা জানি। ধরো যে আমরা
হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শিখছিলাম, তো আমরা এই জিনিসটাকে আপাতত মুছে ফেলি। সো আমাদেরকে বলা হয়েছে যে আমরা 5বার একটা কথা লিখবো, সেটা কি আই লাভ বাংলাদেশ। তার মানে আমাদের লেখার জন্য তো প্রিন্টএফ লাগবে অবশ্যই। আচ্ছা, আমি কোপাইলটের সাজেশনটা অফ করে দিই। এটা আমি অফ করে দিলাম আপাতত। ওকে। সো প্রিন্টএফ এর ভিতরে আমরা লিখবো যে আমরা কি লিখতে চাই। আমরা লিখতে চাই, সরি বাইরে লেখা হয়ে গেছে। প্রিন্টএফ এর ভিতরে আমরা লিখবো যে আই লাভ বাংলাদেশ। এই কথাটা আমরা লিখবো হচ্ছে 5বার। 5বার লিখবো, এটা কোনো সমস্যা না। আমরা কি করতে পারি, আমরা জাস্ট হচ্ছে এই জিনিসটাকে কপি পেস্ট করতে পারি 5বার। এভাবে যদি আমরা, এবার হচ্ছে 3, 6বার হয়ে গেছে তাই না? আমরা একবার মুছে দিই, আমরা জাস্ট মুছে দিলাম। তাহলে দেখো আমরা কি বলতেছিলাম যে আমরা প্রিন্টএফ আই লাভ বাংলাদেশ 5বার লিখে ফেলছি। এবার যদি আমরা এটাকে রান করি, তারপরেও দেখবো যে 5বার আই লাভ বাংলাদেশ লিখে দিছে আমাদেরকে। দেখো এখানে কিন্তু 5বার আই লাভ বাংলাদেশ লিখে দিছে। তো এটার জন্য কিন্তু আমাকে 5বার এই জিনিসটাকে আলাদা আলাদাভাবে লিখতে হয়েছে। আমার কোডটাও লম্বা হয়ে গেছে, পাশাপাশি আমাদের যদি হচ্ছে কপি পেস্ট করছি যেহেতু সময় যদিও লাগে না, তারপরেও কিন্তু কোডটা অনেকটা লম্বা হয়ে গেছে। ঠিক আছে, এবং তোমার যদি হচ্ছে এটাকে আমি 10,000 বার লিখতে বলতাম, তোমার জন্য কিন্তু এটা একটা মনে হইতো যে একটা প্র্যাকটিক্যাল কথাবার্তা না, এটা তো মানে অপ্রয়োজনীয় একটা জিনিস। বাট মাত্র 10,000 বার করা লাগতেও পারে কোনো একটা কারণে। ধরো যে তোমার 10,000টা জিনিস আছে, 10,000টা জিনিস তোমার চেক করতে হবে একটা একটা করে, তখন কিন্তু তোমার হচ্ছে 10,000 বারই একটা কাজ করতে হবে। সো এটাও কিন্তু একটা ঝামেলা। অর্থাৎ আমি তোমাকে বলতে যাচ্ছি যে ধরো তোমার কাছে 10,000 নাম্বার আছে, সো তোমাকে দেখতে হবে যে কোন নাম্বারটা জোর। ঠিক আছে, এখন তুমি 10,000টা নাম্বার আলাদা আলাদা ভেরিয়েবলে রাখলা, দেখে আলাদা আলাদা করে চেক করতে গেলা, তাহলে তো খুবই একটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে। সো ওইটার সমাধান কি সেটাও আমরা আস্তে আস্তে দেখবো, যে কীভাবে 10,000টা নাম্বার একসাথে ডিল করা যায়, ওটাও সমস্যা না। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের কোডটা কিন্তু ধীরে ধীরে লেন্দি হয়ে যাচ্ছে। সো এই কোডটাকে যদি আমরা শর্টেন করতে চাই, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আমরা একবার প্রিন্টএফ লিখবো, তাতেই আমাদের যতবার খুশি আমরা এখান থেকে আউটপুট পাইতে পারবো, সেটা কিভাবে করা যেতে পারে? এটার জন্য আমরা একটা হোয়াইল লুপ বানাইতে পারি। আমরা বানাইলাম যে হোয়াইল, এটা আমরা বানাইলাম। এখন হোয়াইলের ভিতরে তো আমার একটা কন্ডিশন দিতে হবে, আর কন্ডিশন দেওয়ার জন্য আমার একটা ভ্যারিয়েবল লাগবে। ঠিক আছে, তাহলে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার। আমরা ধরে নাম দিলাম হচ্ছে আই। ঠিক আছে, আইটা নাম দিলাম, এবং নামের মধ্যে আমরা শুরুতে হচ্ছে এটাকে 0 বানায় ডিক্লেয়ার করলাম যে আমাদের আইটা হচ্ছে 0। এখন আমাদের এখানে কন্ডিশনটা কি হবে, আই যতক্ষণ পর্যন্ত লেস দেন অর ইকুয়াল 5 হবে, ততক্ষণ হচ্ছে সে কিছু একটা করবে। তাহলে আমরা যদি এখন এখানে একটা ব্লক বানাই, হোয়াইলের ভিতরে একটা ব্লক বানাইলাম, যে যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালুটা 5-এর চেয়ে কম বা সমান হবে, ততক্ষণ পর্যন্ত তুমি একটা কাজ করবা। কি কাজ করবা? তুমি একটা প্রিন্টএফ ফাংশন তৈরি করলাম। এখানে আমি বলে দিলাম যে তুমি লিখো আই লাভ বাংলাদেশ, এটা তুমি লিখে দেবে আমাকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু 5-এর চেয়ে কম। এখন দেখো আমি আয়ের ভ্যালু রাখছি 0। ঠিক আছে, তার মানে এই যে এই লেখাটা তো হচ্ছে সত্য। ঠিক আছে, এখন এটা যখন সত্য, তাহলে কি এই লেখাটা লিখতে থাকবে সে। এখন আমরা কি জানি যে এই স্টেটমেন্টটা যখন তার এক্সিকিউট করা শেষ হবে, তখন কি সে ঘুরে এসে আবার এই লাইনে আসবে। এখন এই লাইনে আসার পরে কি দেখবে, আবারও 5-এর চেয়ে ছোটই আছে। তার মানে আমাদের তো এমন কিছু করতে হবে যে প্রত্যেক ধাপে ধাপে হচ্ছে আমাদের এই আয়ের ভ্যালুটা যাতে চেঞ্জ হয়। এখন চেঞ্জ হয়ে কি কোন দিকে যেতে হবে, এই ভ্যালুটা বাড়তে হবে, বাড়লেই তো আস্তে আস্তে 5-এর কাছাকাছি যাবে। যখন 5 হয়ে যাবে, তখন কিন্তু সে এটাকে থামাই দিবে। তাহলে আমাদের আপাতত হচ্ছে যেহেতু 0 থেকে শুরু করতেছি, তার মানে আমাদের 5-এর চেয়ে শুধু শুধু ছোট হইলেই যথেষ্ট। তাহলে আমরা লিখতে পারি কি যে 5-এর চেয়ে ছোট হলে তুমি এই কাজটা করবে, পাশাপাশি তুমি এই যে কাজটা করলা, কাজটার পরে তুমি হচ্ছে আয়ের ভ্যালুটা বাড়াই দিবা, আই ইকুয়ালস টু আই প্লাস 1 করে দিবা। তুমি জাস্ট কি করে দিলাম এখানে, তাহলে মনে হচ্ছে যে প্রত্যেকবার, আচ্ছা বাংলাদেশ বানান ভুল করছি, প্রত্যেকবার যখন তুমি এই কাজটা করবা, এই কাজটা করার পরে তোমার আয়ের ভ্যালু একবার করে বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আয়ের ভ্যালু যদি একবার করে বেড়ে যায়, তার মানে আস্তে আস্তে সেটা 5-এর কাছাকাছি যাবে। তো 4বার প্রিন্ট হওয়ার পরে কি আয়ের ভ্যালুটা 4 হবে, সরি 5বার প্রিন্ট করার পরে 4 হবে আর কি। তো এরপরে যখন 5 হয়ে যাবে, 5বার প্রিন্ট করার পরে যখন এই লাইনটা 5বার প্রিন্ট করার পরে এই আয়ের ভ্যালুটা কিন্তু 1 বেড়ে 5 হয়ে যাবে। তো 5 হওয়ার পরে কি দেখবে যে এটা কিন্তু আর 5-এর চেয়ে ছোট নাই, আয়ের ভ্যালুটা কি আর 5-এর চেয়ে ছোট আছে না, সমান হয়ে গেছে। তখন কিন্তু এখান থেকে সে এই লুপটা থেকে বের হয়ে আসবে, এই লুপটা থেকে বের হয়ে সে পরের লাইনে চলে আসবে। আমরা যদি এখন কোডটাকে রান করি, তাহলে এখন দেখো আমাদের, আচ্ছা এখানে আমরা নিউ লাইন দিয়ে নেই, এর জন্য সব পাশাপাশি প্রিন্ট হয়ে আসছে। আমরা জাস্ট একটা নিউ লাইন অ্যাড করে দিই, নিউ লাইন অ্যাড করে দিয়ে আবার রান করি। আবার রান করার পরে কিন্তু আমাদের 5বার আউটপুটটা চলে আসছে। এখানে আমি আয়ের থেকে
আই এর ভ্যালু 5 এর চেয়ে কম দিচ্ছি কেন, সমান কেন জানি, কারণ আমি এখানে এটাকে 0 থেকে ইনিশিয়ালাইজ করছিলাম। আমি যদি এটাকে জাস্ট 1 থেকে ইনিশিয়ালাইজ করি আর এখানে যদি আই গ্রেটার দ্যান অর ইকুয়াল 5 করে দিই, তাও কিন্তু সেম রেজাল্টটাই এখানে আসবে, 5 বার আমাকে আই লাভ বাংলাদেশ প্রিন্ট করে দেবে। আমাদের কিন্তু এখানেও 5 বার আই লাভ বাংলাদেশ প্রিন্ট করে দিচ্ছে। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আমরা একটা আই নামের ভেরিয়েবল নিয়েছিলাম, ভেরিয়েবলের মধ্যে 1 রাখলাম, তো আমরা চাচ্ছি কি যে আমরা এখানে জাস্ট 5 বার আই লাভ বাংলাদেশ প্রিন্ট করতে চাই। ঠিক আছে, এর জন্য আমরা কি বললাম যে ওয়াই আই যতক্ষণ পর্যন্ত 5 এর চেয়ে ছোট থাকবে বা সমান থাকবে, তুমি হচ্ছে আমাকে আই লাভ বাংলাদেশ প্রিন্ট করে দিবা। তারপর হচ্ছে কি হলো, আমাদের প্রথমে যেহেতু 1 আছে, 1 কি 5 এর চেয়ে ছোট অথবা সমান, হ্যাঁ ছোট, তার মানে কথা সত্য। সত্য হওয়ার কারণে কি হলো, সে এই ব্লকটাতে চলে আসলো। এই ব্লকের মধ্যে কি কি আছে, সে দেখলো যে প্রিন্ট করতে বলতেছে আমাকে আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ সে প্রিন্ট করে দিল। প্রিন্ট করার পরে কি দেখলো যে তার আয়ের ভ্যালুটা 1 বেড়ে যাচ্ছে, আই ইকুয়ালস টু আই প্লাস 1, অর্থাৎ আয়ের ভ্যালুটা 1 বারে আমি আবার আইকেই সেভ করতেছি। এটাকে আমরা শর্টকাট এভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আই প্লাস প্লাস, যেটাকে আমরা বলি হচ্ছে ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। আমরা যদি আবার পাশাপাশি লিখতে পারি যে আই মাইনাস মাইনাস, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডিক্রিমেন্ট, অর্থাৎ আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে, আয়ের ভ্যালু 1 কমে যাবে। ঠিক আছে, এটাকে আরও নানাভাবে লেখা যেতে পারে, ধরো যেভাবে লেখা যেতে পারে আই প্লাস ইকুয়াল 1, এই জিনিসটাও হচ্ছে এভাবে লেখা যায়। এটা আমরা আপাতত একটু স্কিপ করলাম, এটা তোমাদের কাছে জটিল লাগতে পারে বিষয়টা কিরকম। সো আমরা চিন্তা করি জাস্ট এই যে প্লাস প্লাস দিয়েও ইনক্রিমেন্ট করানো যায়, আবার মাইনাস মাইনাস দিয়ে ডিক্রিমেন্ট, অর্থাৎ ভ্যালু 1 করে কমানো বা বাড়ানো সম্ভব এই জিনিসটা দিয়ে। সো আমরা যদি এখন চিন্তা করি তাহলে আমরা হোয়াইল লুপটা কিভাবে কাজ করে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখানে আমরা যদি দেখি যে আমাদের ভ্যালুটা যতক্ষণ 5 এর চেয়ে ছোট বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত এটা রান হবে। এরপরে যখন আয়ের ভ্যালুটা এক এক করে বেড়ে বেড়ে একদম যখন 5 হয়ে যাবে তারপরে রান হবে। কিন্তু সেইবার রান হওয়ার পরে যখন আয়ের ভ্যালুটা 6 হয়ে যাবে, 6 হয়ে যাওয়ার পর যখন সে আবার কন্ডিশনটা চেক করবে, চেক করার পরে দেখবে কি যে 5 এর চেয়ে ছোট বা সমান আর নাই, তখন কিন্তু সে এই লুপ থেকে বের হয়ে এর পরের লাইনে চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হোয়াইল লুপের কাজ করার মেকানিজম। আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখলে আমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আমাদের স্লাইডে চলে যাই। সো আমরা আমাদের এই কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি। আমরা কিন্তু কাজটা এভাবে করতে পারতাম, এভাবেই করছি যে আমাদের একটা ইন্টিজার আমরা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ভ্যারিয়েবলটা ইনিশিয়েট করলাম, ইনিশিয়েট করার পর যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু 5 এর চেয়ে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এভাবে কাজটা করে ফেলতে পারবো। দেখো আই দিয়ে শুরু করা হয়েছে, আয়ের চেয়ে ছোট থাকলে শর্তটা আমাদেরকে ফুলফিল করবে এবং আমাদের কিন্তু এই লুপটা চলতে থাকবে। ওকে, তো আমাদের এখন আরেকটা কাজ হচ্ছে কি যে আমরা হোয়াইল লুপ ইউজ করে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করব। এটাও আমরা তাহলে ফট করে ফেলি। আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওতে আবার চলে যাই, আমরা আমাদের আগের লেখাগুলো পুরোটা মুছে দিই না, আমরা একটু কিছুটা রেখে দিই। ওকে, আমাদের এখানে আমরা 1 থেকে 100 পর্যন্ত যেহেতু প্রিন্ট করব, আমাদের ইনিশিয়ালাইজটা 1 থেকেই হোক কোনো সমস্যা নেই। এখন আমাদের একটা হোয়াইল লুপ লাগবে, যেহেতু আমরা প্রিন্টের কাজটা 100 বার করবো, তার মানে কি আমাদের একটা হোয়াইল লাগবে। হোয়াইলের মধ্যে আমাদের একটা কন্ডিশন দিতে হবে, কন্ডিশনের মধ্যে কি হবে 100 পর্যন্ত, তাই না? তার মানে 100-র চেয়ে ছোট অথবা সমান হইলে আমাদের এই লুপটা কাজ করবে, এরকম একটা কিছু আমরা চাচ্ছি। তারপরে এখন একটা জিনিস চিন্তা করা, আমরা প্রিন্ট এফ করবো কাকে? প্রিন্ট এফ করবো হচ্ছে আমরা এমন একটা কিছুকে যার ভ্যালু ক্রমান্বয়ে বাড়বে। তার মানে আমরা হচ্ছে চিন্তা করলে দেখবো যে আমরা আসলে যদি আয়ের ভ্যালুটা এক এক করে বাড়াই, তাহলে আমরা আয় প্রিন্ট করলেই তো আমাদের 100 চলে আসবে। প্রথমে আয়ের ভ্যালু কত 1, তার মানে আমরা শুরুতে যদি 1টা প্রিন্ট করতে পারি, তার 1টা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? আমাদের জাস্ট হচ্ছে পার্সেন্টেজ ডি দিয়ে আমাদেরকে বলে দিতে হবে যে ভাই তুমি আমাকে আইটা প্রিন্ট করে দাও। আচ্ছা, আমাদেরকে একটা নিউ লাইনও লাগবে, নাহলে পাশাপাশি প্রিন্ট হয়ে গেলে দেখতে খারাপ দেখা যাবে হয়তো, বা নিউ লাইনও দিয়ে দিলাম। ঠিক আছে, তুমি আমাকে, আমি তাহলে ওকে বললাম যে তুমি হচ্ছে আমাকে আইটা প্রিন্ট করে দাও, প্রিন্ট করে তুমি আমাকে দেখাও। সো এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের ভ্যালু হচ্ছে আয়ের ভ্যালু 1, অবশ্যই 100 চেয়ে ছোট, তার মানে কি হবে এখানে আইটা আমাকে প্রিন্ট করে দেখাবে, আয়ের যে ভ্যালুটা, অর্থাৎ এখানে যে আয়ের ভ্যালুটা থাকবে সেটা আমাকে প্রিন্ট করে দেখাবে। এখন এর পরবর্তীতে কি হবে, এই লুপটার ভিতরে আসার পরে সে প্রিন্ট করার পরে তার তো কাজ শেষ করে কিন্তু আবার কন্ডিশন চেক করতে যাবে। কন্ডিশন চেক করতে গেলে কি আবার আয়ের ভ্যালু 1 থাকলে তো সমস্যা, কারণ তো বারবার 1ই প্রিন্ট হতে থাকবে। তার মানে কি আমাদের আয়ের ভ্যালুটা আস্তে আস্তে বাড়াইতে হবে। বাড়ানোর জন্য আমরা জাস্ট হচ্ছে আই প্লাস প্লাস করে দিলাম, আই প্লাস প্লাস করে দিলাম। তাহলে এখন ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আমাদের আইটা প্রিন্ট হবে ঠিকই, প্রিন্ট হওয়ার পরে আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে। অর্থাৎ প্রথমে তো আয়ের ভ্যালু 1 প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পরেই আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে। 1 বেড়ে গেলে কত হবে? 2 হবে। 2 হওয়ার পরে কি আবার এই কন্ডিশনটা চেক করবে, চেক করার পরে দেখবে কি 2 100-র চেয়ে ছোট, তার মানে কত কন্ডিশন ঠিক আছে, তার মানে কি আবার এই ব্লকে চলে আসবে, আবার 2 প্রিন্ট হবে। 2 প্রিন্ট হওয়ার পরে আবার 1 ভ্যালু বাড়বে। এভাবে কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে 100 যখন হবে তখনও প্রিন্ট হবে। 100 হওয়ার পরে, প্রিন্ট হওয়ার পরে কি হবে, এখানে যখন এসে ভ্যালুটা 101 হয়ে যাবে তখন আবার কন্ডিশনটা চেক করতে যাবে। চেক করতে যাওয়ার পরে দেখবি যে কন্ডিশনটা আর ট্রু রিটার্ন করতেছে না, কন্ডিশনটা আমাদেরকে ভেঙে ফেলতেছে বা কন্ডিশনটা নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু কি হবে, সে পরের লাইনে চলে আসবে। তার মানে আমরা জাস্ট হচ্ছে পরের লাইনে কিভাবে চলে আসছে সেটা আমরা দেখতে পাবো। জাস্ট এখানে আমরা যদি একটু লিখে দিই প্রিন্টএফ, আমরা যদি লিখি
আমরা লিখি যে লুপ ইজ টার্মিনেটেড। ওকে, তাহলে আমরা যদি চিন্তা করি আমাদের হচ্ছে লুপ থেকে বের হওয়ার পরে এই লেখাটা প্রিন্ট হবে, অর্থাৎ আমাদের লুপটা যখন শেষ হয়ে যাবে, লুপ থেকে যখন বের হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই লেখাটা প্রিন্ট করে আমাকে দেখাবে। যখন কোডটা রান করে দেই, দেখো আমাদের উপর থেকে শুরু হয়েছে আর কি, যে উপরে 101 থেকে শুরু হয়ে আমাদের নিচে আস্তে আস্তে একদম 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পরে আমাদের লুপটা যেহেতু লুপ থেকে যেহেতু বের হয়ে আসছে, তারপর লিখছি যে লুপ ইজ টার্মিনেটেড। এটা কিন্তু আমরা লুপের বাইরে লিখছিলাম, ঠিক আছে। যদি লুপের ভিতরে লিখতাম তাহলে কিন্তু 100 বার লেখা হয়ে যেত, বাট আমরা যেহেতু লুপের বাইরে লিখছি, তার মানে লুপটা শেষ হওয়ার পরে তারপর এই লাইনটা এক্সিকিউট হয়েছে। তাহলে আমরা কি দেখে ফেললাম? আমরা দেখে ফেললাম যে খুব সহজে আমরা কিভাবে 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারি। এখানে কিন্তু আমাদের দেখতে পারতেছো যে মাত্র এই দুইটা লাইনের মধ্যে, অর্থাৎ এই যে হোয়াইল একটা লুপ তৈরি করছি, আর এই যে এখানে একটা প্রিন্টএফ লাগাইছি, আর এই যে এখানে একটা ইনক্রিমেন্ট লাগাইছি, এই তিনটা লাইন দিয়ে আমরা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত লিখে ফেললাম। শুধুমাত্র প্রিন্টএফ দিয়ে যদি লিখতাম তাহলে কিন্তু আমাদেরকে 100 বার আলাদা আলাদা করে লিখতে হতো। এটা কিন্তু মোটেও বুদ্ধিমানের কাজ হতো না। এখানে তুমি যদি 100 জায়গায় 1000 বানাই দাও, তোমার কিন্তু 1000 পর্যন্ত প্রিন্ট করে দিবে। 1 লক্ষ বানাইলে 10,000 বানালে 10,000 প্রিন্ট করবে, 1 লক্ষ বানাইলে 1 লক্ষ বার প্রিন্ট করবে। তো এটা কিন্তু তোমার মতো তুমি নিজের মতো করে কনফিগার করতে পারতেছো, অর্থাৎ তুমি কিন্তু একটা কোড দিয়েই অনেক কিছু করে ফেলতে পারতেছো। অনেক বেশি বা অনেক কম পরিমাণ তুমি চাইলেই এখানে কিন্তু তুমি প্রিন্ট করতে পারতেছো। তার মানে কি তোমার লুপ তোমার অনেকটা কাজ এখানে কিন্তু কমায় দিছে। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। ওকে, তো আমরা হচ্ছে কিন্তু লুপ দিয়ে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা শিখে ফেলছি। এখানে আমরা হচ্ছে সেই কোডটার সলিউশন দিয়ে রাখছি। সো এখানে আমার মনে হয় যে তোমরা অলরেডি সলিউশনটা দেখছো, এবং আমার যেটা বিশ্বাস সেটা তোমরা বুঝতেও পারছো। ওকে, আমরা নেক্সট দিকে যাই। নেক্সট আমাদের আছে হচ্ছে ওয়াইল লুপের আরেকটা এক্সাম্পল। এখানে কি বলা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত তুমি প্রিন্ট করবা ঠিকই, প্রিন্ট করার মধ্যে তোমার এমন হইতে হবে যে তুমি শুধুমাত্র জোড় সংখ্যাগুলোই প্রিন্ট করবা তুমি, এবং বিজোড় সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিবা। এটা করার জন্য আমরা খুব সহজ একটা অ্যাপ্রোচ করতে পারি, আবার একটু বুঝে শুনেও করতে পারি, দুইভাবেই করা যায়। তো একদম সহজ অ্যাপ্রোচটা কি হবে? আমরা এখানে আয়ের ভ্যালুটা যদি শুধুমাত্র 2 থেকে শুরু করি, ঠিক আছে। আয়ের ভ্যালুটা শুরু করলাম থেকে 2 থেকে, কারণ 2 হচ্ছে আমাদের সবচেয়ে ছোট জোড় সংখ্যা। 2 থেকে শুরু হইলো, এবং আয়ের ভ্যালুটা যদি আমরা এখানে 2 করে বাড়াই, একা তো 1 করে বাড়াইতেছিলাম, 1 করে বাড়াইলে কি হচ্ছে 2 এর পরে 3 আসবে, 4 আসবে, এভাবে আসবে। কিন্তু যদি আমরা আয়ের ভ্যালুটা 2 করে বাড়াই দিই, অর্থাৎ আই ইকুয়ালস টু যদি আই প্লাস 2 করে দেই, তাহলে কি হবে? আয়ের ভ্যালু 2 ছিল, 2 থেকে 4 হবে, 5 হবে, 6 হবে, সরি 2 এর 5 হবে না, 2 এর পরে 4 হবে, 6 হবে, 8 হবে, এরকম ভাবে আঁকাবে। অর্থাৎ শুধুমাত্র কি জোড় সংখ্যাগুলো আসবে। তার মানে জোড় সংখ্যাগুলো আসলে শুধুমাত্র ওকে, আমাদের কোডে কোথাও একটা ভুল হয়েছে খুব সম্ভবত। আমরা কোথায় ভুল করেছি আমাদের বলতেছে যে টেম্প কোড রান ফাইল, আমরা কোথাও একটা নিউমেরিক কনস্ট্যান্ট ইউজ করছি, যেখানে বলতেছে যে একটা ঝামেলা হচ্ছে। ওকে, আমরা দেখি তো এখন, আবার রান করি তো। আচ্ছা, ড্রাগ কোড কাজ করছে, সরি আমাদের কোনো একটা জায়গায় ভুল হয়েছিল আর কি। খুব একটু ভুল হয় নাই, মেবি খুব সম্ভবত আমরা কোনো একটা জিনিস সিলেক্ট করে তারপর সেটাকে রান করার চেষ্টা করছিলাম। যাই হোক, আমরা যদি এদিকে এখন তাকাই দেখি আমাদেরকে শুধুমাত্র জোড় সংখ্যাগুলো প্রিন্ট করেছে, 2, 4, 6, 8, 10 থেকে একদম 100 পর্যন্ত শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করছে। কারণ কি আমরা এখানে 2 থেকে শুরু করছি, এবং আমরা প্রতি ধাপে ধাপে ভ্যালুটা 2 করে বাড়াচ্ছিলাম, ঠিক আছে। সো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি। আমরা কিন্তু এখানে জাস্ট চেক করতে পারি যে কোনো একটা সংখ্যা জোড় কিনা, জোড় হলে প্রিন্ট করবে আর বিজোড় হলে প্রিন্ট করবে না। তার মানে আমরা যদি এখানে ধরো আমরা ইনিশিয়েট করলাম হচ্ছে 1 থেকেই, ঠিক আছে। এটা আমরা আরেকটা হবে জাস্ট চিন্তা করার খাতিরে আমরা এটাকে ধরো যে আমরা করতে চাচ্ছি। আমরা এখানে একটা ইফ লাগাইলাম, ইফ লাগাই আমরা বললাম ইফ আই মডুলাস 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ আই যদি 2 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে, তার মানে ওইটা একটা জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলে তুমি আমাকে সেই প্রিন্ট এফটা দিয়ে তুমি আমাকে একটা জিনিস প্রিন্ট করে দিবা। প্রিন্ট এফ করবা তুমি প্রিন্ট এফ করবা হচ্ছে আইটাকে। অর্থাৎ তোমার যদি আই যদি জোড় সংখ্যা হয় তাহলে তুমি এটাকে প্রিন্ট করবে, আর যদি জোড় সংখ্যা হয় বা না হয় তুমি কিছু করার দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে কি করবা, তুমি হচ্ছে আয়ের ভ্যালুটা 1 বাড়াই দিবা। এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে একটা জিনিস খেয়াল করো, আয়ের ভ্যালু আমাদের এখানে 1 থেকেই শুরু হয়েছে, ঠিক আছে। লুপটা 100 পর্যন্তই চলবে, প্রতিবারে 1 করেই বাড়বে, কোনো সমস্যা নেই। এখন লুপের ভেতরে আসার পরে কি ঘটবে? লুপের ভেতরে আসার পর যেটা ঘটবে, সে আইটাকে চেক করবে যে আইকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ আছে কিনা। প্রথমে আছে কি 1 আছে, 1কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ হবে হচ্ছে 1। তার মানে কি ভাগশেষ থাকতেছে, মানে এটা কিন্তু 0 হচ্ছে না। তখন কি, তার মানে এই ইফ এর মধ্যে এই যে কন্ডিশনটা কিন্তু ট্রু হচ্ছে না। তার মানে কি এই ইফ এর মধ্যে সে আর ঢুকবে না, আর ঢুকে সে এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে সে কি করবে, আয়ের ভ্যালুটা 1 বাড়াবে।
আয়ের ভ্যালু 1 বাড়ানোর পরে এখন 2 হইলো, 2 হওয়ার পরে সে আবার এই কন্ডিশনটা চেক করবে, হ্যাঁ 2 অবশ্যই 100 চেয়ে ছোট, তার মানে কি সে লুপে ঢুকবে, লুপে ঢোকার পরে হচ্ছে সে আবার একটা ইফ পাওয়া যাবে, ইফের মধ্যে আবার চেক করবে 2 কে 2 দিয়ে ভাগ করলে কোন ভাগশেষ থাকে, থাকে না, মানে ভাগশেষ শূন্য, শূন্য হওয়া মানে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে, সে সে এই ব্লকটাকে এক্সিকিউট করবে, অর্থাৎ 2 কে সে প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে সে আবার ভ্যালু 1 বাড়াবে, 3 এর জন্য যখন আসবে, 3 এর জন্য আসার পরে ভাগশেষ শূন্য হবে না, ভাগশেষ হবে হচ্ছে 1, 1 যদি ভাগশেষ হয়ে যায় তাহলে হচ্ছে এটা ফলস, এটা ফলস হলে এই লাইনটা আর প্রিন্ট করবে না, এই লাইনটা প্রিন্ট না করলে আবার এখানে সে 4 হবে, 4 এর জন্য প্রিন্ট করবে, এভাবে হচ্ছে জোরের জন্য প্রিন্ট করবে, বেজোরের জন্য প্রিন্ট করবে না। তাহলে দেখে এখন এই কোডটাও আগের বারের মতো সেম ভাবে আউটপুট দেয় কিনা। এখন যদি তুমি এই সেম কোডটা রান করো, আচ্ছা এখানে আমরা নিউ লাইন দিই না, নিউ লাইনের অভাবে পাশাপাশি প্রিন্ট হয়ে গেছে, আমরা জাস্ট সেখানে একটা নিউ লাইন দিয়ে দেই, নিউ লাইন মহাশয় চলে আসছে, এখন আমাদের কিন্তু কোডটার পাশাপাশি রান হবে না। এখন দেখো আমাদের কিন্তু সিমিলার আগের মতোই আউটপুট চলে আসছে, আমাদের 2, 4, 6, 8, 10, 12 এইভাবে কিন্তু আমাদের একদম 100 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো ছিল সেগুলো কিন্তু প্রিন্ট হয়ে চলে আসছে। সো এটাও কিন্তু আমাদের একটা অ্যাপ্রোচ হতে পারে। আবার হচ্ছে আমরা যদি 2 থেকে ইনিশিয়েট করে প্রত্যেকবারে 2 করে বৃদ্ধি করি মান, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাজ হয়ে যায়। অর্থাৎ আমরা দুইভাবেই দেখলাম, আমাদের এই প্রত্যেকটার ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যত বেশি ওয়েস বের করতে পারবো তত বেশি কিন্তু আমাদের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমাদের সুবিধা হবে, অর্থাৎ আমরা প্রবলেম সলভিং এ পারদর্শী হব। যত বেশি আমরা ওয়েস আবিষ্কার করতে পারবো, আবিষ্কার না, এগুলো তো আমরা আগে থেকেই জানি, জাস্ট হচ্ছে মাথার মধ্যে থেকে খুঁজে বের করতে পারবো, তত বেশি আমাদের কিন্তু প্রবলেম সলভিং এর দক্ষতাটা বাড়বে। ওকে, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করাটা আমরা শিখে ফেললাম। সো আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করছি। এরপর হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত সব পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র প্রিন্ট করছি, কিন্তু আমরা চাচ্ছি কি যে 1 থেকে 100 পর্যন্ত সব পূর্ণ সংখ্যার একটা যোগফল বের করতে হবে। তো আমরা ছোটবেলায় হচ্ছে যে ছোটবেলায়ও না, 8, 9, 9, 10 এই ধরনের সূত্র অলরেডি পড়ে আসছি যে এন এন সংখ্যক সাম অফ এন, অর্থাৎ এরকম এস অফ এন, অর্থাৎ এন সংখ্যক পদের যোগফলটা কীরকম হয়, খুব সম্ভবত আমাদের এন বাই 2 থাকে, তারপর হচ্ছে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এরকম কিছু একটা খুব সম্ভবত থাকে। এটার সূত্রটা আমার ভুলও হইতে পারে, তোমরা একটু চেক করে নিও, বাট এরকম কিছু একটা সূত্র আছে যে প্রথম মানে এন সংখ্যক সংখ্যার যদি হচ্ছে যোগফল বের করতে চাই, বা একটা ধারা থাকলে সমান্তর ধারা থাকলে কিভাবে করতে হয়, সেটা কিন্তু আমরা যোগফল বের করার সূত্র জানি। তো সেই সূত্র আমাদের মনে রাখতে হবে না প্রোগ্রামিং এর ক্ষেত্রে, প্রোগ্রামিং আরো সহজ, আমরা খুব সহজে এটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। সেটার জন্য আমাদের একটা হোয়াইল লুপ বা একটা ফর লুপ বা ডু হোয়াইল লুপ, যত দুইটা মানে এগুলোই যথেষ্ট। ঠিক আছে, তো এখন যেহেতু আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করতেছি, আমরা হোয়াইল লুপ দিয়ে শিখবো, দেখি এটাকে আমরা কিভাবে করতে পারি। আমরা ভিজুয়াল স্টুডিওতে চলে আসলাম, এখানে আমরা হোয়াইল লুপ ইউজ করে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যত সংখ্যা আছে, শুধু 1 থেকে 100 না, আমরা চাইলে 1 থেকে 2000, 3000 যত সংখ্যা তোমার প্রয়োজন, তুমি সেই সব সংখ্যার যোগফল এখানে খুব সহজেই বের করে ফেলতে পারবা। ওকে, তাহলে এখন একটা জিনিস যদি আমরা একটু কাহিনী করি, সেটা কি, আমাদের তো হচ্ছে একটা যোগফল বের করা লাগবে, যোগফল বের করে সেই যোগফলটাকেও তো আবার রাখতে হবে কোনো একটা জায়গায়, তাহলে আমরা ইন সাম নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আর ভ্যারিয়েবলটার মধ্যে আপাতত 0 ইনিশিয়েট করে দিই, কারণ কি আমাদের সামটা আপাতত 0, আস্তে আস্তে এখানে আমরা বিভিন্ন জিনিস যোগ করে করে রাখবো, তখন আস্তে আস্তে একটা ভ্যালু বাড়বে। ওকে, আমরা যেহেতু 100 পর্যন্ত যোগফল দরকার, আমরা হচ্ছে হোয়াইলের ভিতরে বলে দিলাম যে 100 সমান বা 100 যে কম হলে তোমার এই লুপটা কাজ করবে। ওকে, তাহলে এখন একটা যদি আমরা একটু খেয়াল করি, আমরা কি করবো, তাহলে আমাদের প্রথমে কি আমাদের যোগ করতে হবে, প্রথমে 1 যোগ করতে হবে, তারপরে 2 যোগ করতে হবে, 3 যোগ করতে হবে, এভাবে যোগ করতে হবে। তার মানে আমরা কি বলতে পারি, জাস্ট তুমি সামের সাথে, সামে তো অলরেডি 0 আছে, তাহলে কি করবা, তুমি সামের সাথে আইটাকে যোগ করে দাও, সরি 1 যোগ করছি কেন, আমার আই যোগ করতে হবে, আই যোগ করে দাও। এখন প্রথম ধাপে কি হবে, প্রথম ধাপে যেটা হবে সেটা কি, সেটা হচ্ছে যে প্রথমে আয়ের ভ্যালু আছে হচ্ছে 1। ওকে, কোনো সমস্যা নেই, আয়ের ভ্যালু 1 থাকলো, তো আয়ের ভ্যালু 1টা এখানে সে যোগ করে ফেললো, তার মানে এখন সামের মধ্যে কত আছে, 0-র সাথে 1 যোগ হয়েছে, তার মানে হচ্ছে শুধু 1 আছে। ওকে, এখন আমাদের আয়ের ভ্যালুটা তো যোগ হয়েছে, যোগ হওয়ার পরে যদি আবার এখানে আমরা যদি আয়ের ভ্যালুটা না বাড়াই, তাহলে তো প্রতিবার সেটা 1ই যোগ হবে, তাহলে তো আমাদের লাভ হচ্ছে না, তার মানে কি আমাদের আয়ের ভ্যালুটা একবার বাড়াইতে হবে। আয়ের ভ্যালুটা এখন বাড়াইলাম, তাহলে 1 যোগ হওয়ার পরে আয়ের ভ্যালু হয়ে গেল হচ্ছে 2। সো 2 দেখার পরে 2 এখানে এসে আসার পরে আবার হচ্ছে কি এখানে কন্ডিশনটাকে বাড়িয়ে দিবে, যে কন্ডিশনটাকে আসলে ঠিক আছে কিনা, হ্যাঁ কন্ডিশন ঠিক আছে, কারণ কি 100-র চেয়ে ছোট, কন্ডিশন যেহেতু ঠিক আছে, কন্ডিশন ঠিক থাকলে তারপরে কি করবে, সে চেক করবে যে আমাদের এই কন্ডিশনটা ঠিক থাকলে, এখানে যেহেতু আমাদের সামের মধ্যে আগে থেকে 1 আছে, এখন যোগ হবে কত, 2 যোগ হবে, তাহলে 2 যোগ হয়ে 3 হয়ে যাবে,
3 যোগ হওয়ার 3 হয়ে গেল, 3টা কিন্তু এই সামে থেকে যাবে এবং আয়ের ভ্যালুটা 2 থেকে 3 হয়ে যাবে। 3টা আবার ঘুরে এখানে আসবে, এখানে আসার পরে এই 3টা আগের যে 3 ছিল তার সাথে যোগ হবে, 3 3 6 হবে, 6 এর সাথে আবার এর পরবর্তীতে 4 যোগ হবে, যোগ হয়ে 10 হবে। এরকম ভাবে আস্তে আস্তে সেটা যোগ হতে থাকবে। কতক্ষণ যোগ হবে? যতক্ষণ না পর্যন্ত আয়ের ভ্যালু 100-র চেয়ে বড় হয়ে যাচ্ছে। 100-র চেয়ে বড় হলে তখন আর যোগ হবে না। তার মানে কি 100 পর্যন্ত আয়ের যত ভ্যালু থাকবে সবগুলাই কিন্তু এখানে এসে একটা একটা করে যোগ হয়ে যাবে। আর যোগ হয়ে যাওয়ার পর সেগুলো কি হচ্ছে? সামের মধ্যে জড়ো হচ্ছে। সামের মধ্যে জড়ো হয়ে গেছে। এখন সামটাকে তো আমাদের কোনোভাবে দেখাইতে হবে যে সামের মধ্যে আসলেই জড়ো হয়েছে কিনা। তাহলে সামটাকে আমরা প্রিন্ট করে দিই। সামটাকে প্রিন্ট করার জন্য আমরা জাস্ট লিখলাম প্রিন্টএফ। আমরা এখানে একটু লিখি রেজাল্টে একটা হাইফেন দিলাম, এখানে জাস্ট আমরা দিয়ে দিই হচ্ছে পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে জাস্ট হচ্ছে সামটাকে প্রিন্ট করার ব্যবস্থা করলাম। সামটাকে যেহেতু প্রিন্ট করার ব্যবস্থা করলাম, এখন দেখি আমাদের 1 থেকে 100 পর্যন্ত যদি প্রিন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে কাজ করে। দেখো এখানে কিন্তু 5050, এখানে 1 থেকে 100 পর্যন্ত যত সংখ্যা ছিল সেগুলোর যোগফল দিয়ে দিছে। এখন তুমি চাইলে এখানে এটার জন্য 1 থেকে 100-র জায়গায় 1 থেকে 500 করতে পারো। জাস্ট এখানে কি করবা? এখানে জাস্ট 500 বানাই দিবা, তাহলে তোমার 1 থেকে 500 দিয়ে দিবে। এখানে 1000 বানাই দিবা, তাহলে 1000 বানাই দিবে, ঠিক আছে? অথবা তুমি চাইলে হচ্ছে কি করতে পারো? তুমি চাইলে হচ্ছে এটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারো। কিভাবে নিতে পারো? জাস্ট তুমি ধরো যে এখানে ইন্টিজার এর নামে একটা ভেরিয়েবল নিলা, নিয়ে হচ্ছে স্ক্যানএফ করলা। স্ক্যানএফ করে তুমি পার্সেন্টেজ ডি করলা, পার্সেন্টেজ ডি করে তুমি হচ্ছে জাস্ট হচ্ছে এটাকে তুমি এন এর মধ্যে স্টোর করলা। এন এর মধ্যে স্টোর করে তুমি বললা যে এখন কি হবে, এখানে এটার মাধ্যমে কি হবে? ইউজার একটা ইনপুট দিতে পারবে যেটা কি এন এর মধ্যে সেভ হবে। এনটার যে এন সংখ্যক পদের তুমি যদি যোগফল বের করতে চাও তাহলে জাস্ট এখানে এন বসাই দিবা। তাহলে এখন ঘটনাটা কি হবে? এখন কিন্তু তুমি তোমার ইউজারের উপর ছেড়ে দিলা, তুমি 1 থেকে কত পর্যন্ত সংখ্যার যোগফল চাচ্ছ। তুমি কি 100 পর্যন্ত চাচ্ছ না 500 পর্যন্ত চাচ্ছ? সেটার জন্য কিন্তু তোমার এখন ইউজার ইনপুট দিতে পারবে। এখানে জাস্ট তুমি লিখে দাও প্রিন্টএফ এন্টার নাম্বার। এখানে একটা তুমি নিউ লাইন দিয়ে দিতে পারো। ওকে, এইখানে তুমি যদি এখন কোডটা রান করো, তোমার কাছে একটা নাম্বার চাবে, নাম্বারে তুমি যা কিছু দিবা সেই পরিমাণ তোমাকে হচ্ছে প্রিন্ট করে দেখাবে। তো তুমি এখন দিচ্ছ, তারপর তোমাকে বলতেছে এন্টার নাম্বার, তুমি দিয়ে দিলে হচ্ছে 100, তাহলে কিন্তু প্রথম 100টার জন্য প্রিন্ট করে দিবে। তাহলে দেখো 100টার জন্য প্রিন্ট করে দিচ্ছে। তুমি কোডটা আবার রান করো, আবার রান করার পরে তুমি এখন দাও 50টার জন্য হচ্ছে তোমাকে রেজাল্ট দিবে। আবার রান করো, তুমি দাও 1000-1000-এর জন্য প্রিন্ট করে দিবে। অর্থাৎ তুমি কিন্তু এখানে তোমার নিজের একটা ওয়ে তৈরি করে ফেললা যে তুমি এখন ডিসাইড করবা যে তুমি আসলে কতগুলো প্রিন্ট করতে চাও, ঠিক আছে? এই স্বাধীনতা কিন্তু তোমার কাছে চলে আসলো। সো এভাবে কিন্তু তুমি তোমার কোডে নানা ধরনের ফিচার অ্যাড করতে পারো। এখানে তোমার ইউজারও দিতে পারে চাইলে, অথবা তুমি নিজেও এখানে দিতে পারো যে তুমি আসলে কত চাচ্ছ, সেটা তোমার উপরে। সো আমরা কিন্তু যে গত দিনের যে পড়াশোনা সেগুলোও কিন্তু এখানে ইউজ করে করে আমাদের কোডগুলোকে আরো বেশি ফিচার দিতে পারি, ঠিক আছে? সো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো আমরা অলরেডি দেখে ফেললাম যে কিভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে পারি। সেটা আমরা ছোট্ট একটা হোয়াইল লুপ দিয়ে করে ফেলতে পারি খুবই সহজে। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরের দিকে যাই। আমাদের নতুন আরেকটা লুপ, সেটার নাম হচ্ছে ডু হোয়াইল লুপ, ঠিক আছে? এটাও হোয়াইল লুপ, বাট এটা হোয়াইল লুপের চেয়ে একটু আলাদা। সেটা কি, যে এখানে হোয়াইল লুপের কন্ডিশনটা আগের বার কি হচ্ছিল, যে আগে কন্ডিশন চেক হয়ে তারপরে একটা ব্লকে ঢুকতেছিল, ঠিক আছে? আর এখানে হচ্ছে যে একটা ব্লকের কাজ করবে, কাজ করার পরে কন্ডিশনটা চেক করবে, ঠিক আছে? যদি কন্ডিশনটা ট্রু থাকে তাহলে তো আবার ওই ব্লকে চলে যাবে, উপরের ব্লকে গিয়ে আবার কাজ করবে, আবার কাজ করার পর আবার কন্ডিশন চেক করবে। আর যদি কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে সে পরে চলে যাবে, ঠিক আছে? এখানে আরেকটা বিষয় হচ্ছে যে হোয়াইল লুপের কন্ডিশনটা যদি তোমার ট্রু হয় তাহলেই শুধুমাত্র কোডটা রান হবে। হোয়াইল লুপের কন্ডিশন যদি শুরুতেই ফলস হয়ে যায় তাহলে কিন্তু সেটা আর কোনো কাজই করবে না। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে তোমার এইখানে তোমার হোয়াইল লুপটা যদি, হোয়াইলের যে কন্ডিশনটা এটা যদি ফলসও হয় তারপরেও মিনিমাম একবার কিন্তু তোমার ওই যে ব্লকের ভিতর, ব্লকের ভিতরে যে কাজটা আছে সেটা কিন্তু মিনিমাম একবার হলেও করবে। এখানে দেখো, যদি এক্ষেত্রে শর্ত এর মান লুপ স্টেটমেন্ট কার্যকর হওয়ার পর নির্ধারিত হয়, অর্থাৎ লুপ স্টেটমেন্টটা আগে কার্যকর হবে, তারপর চেক হবে যে কন্ডিশনটা ঠিকঠাক আছে কিনা। তারপরে বলা আছে যে লুপ শর্ত পূরণ হোক বা না হোক তোমার কিন্তু মিনিমাম একবার এই কোডটা রান হবেই। অর্থাৎ তোমার যে ব্লকটা থাকবে এটাকে কিন্তু একবার তোমার রান করতেই হবেই। এটাকে বলা হয় হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, ঠিক আছে? অর্থাৎ এক্সিটে গিয়ে কন্ট্রোল হবে, অর্থাৎ এই ব্লকটা কাজ করার পরে গিয়ে কন্ট্রোল করা হবে যে আসলে এই কোডটা আবার রান হবে কি হবে না। সো আমরা হচ্ছে ডু হোয়াইল দিয়েও নানা ধরনের কাজ দেখবো, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। ওকে, আমরা হচ্ছে যে কাজটা হোয়াইল লুপ দিয়ে কিছুক্ষণ আগে করছি সেই কাজটা এখন ডু হোয়াইল দিয়ে করছি। সেখানে কি করতেছি আমরা? এখানে আমরা করতেছি যে তোমরা এখানে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবা, কিন্তু এখানে তুমি হোয়াইলের জায়গায় শুধুমাত্র ডু হোয়াইল ইউজ করবা, ঠিক আছে? ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্য কি? ডু হোয়াইলের ক্ষেত্রে হচ্ছে
আগে কাজটা হবে তারপরে কন্ডিশন চেক হবে। আর হোয়াইল লুপের ক্ষেত্রে হচ্ছে কি যে আগে কন্ডিশনটা চেক হবে তারপরে কাজ হবে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে ধরো কোন একটা কন্ডিশন ফলস ফলস হওয়ার পরেও কিন্তু মিনিমাম একবার কাজটা করবে। তার মানে এখানে আমরা দেখো এখানে কি করছি, শুরুতে আমরা হচ্ছে ইন্টিজার এন নামের হচ্ছে একটা জিনিস নিছি, ঠিক আছে। সো এখানে আমরা আই নিই নাই, আমরা ইন্টিজার এন নিয়ে কাজ করছি। এন হোক বা আই হোক সেম জিনিস, এটা তো কোনো পার্থক্য নাই। এখানে তুমি চাইলে তোমার নিজের নামও দিয়ে দিতে পারো, ঠিক আছে। তোমার নিজের নাম যদি কিওয়ার্ড হয়ে যায় তাহলে আবার একটা সমস্যা, তোমার নিজের নাম কিওয়ার্ড না হলে কোনো সমস্যা নেই। তাহলে তুমি এখানে এন দিছো, এন এর মান ধরে নিছো তুমি হচ্ছে 1, ওকে। এই 1টা থেকে তুমি কি করছো, তুমি হচ্ছে পরবর্তীতে একটা নতুন ডু ব্লক ক্রিয়েট করছো, ঠিক আছে। ডু ব্লকের মধ্যে বলছো তুমি হচ্ছে আমার এই এনটাকে প্রিন্ট করে দাও। এই এনটাকে পার্সেন্টেজ ডি দিয়ে বলছো যে এটা একটা ইন্টিজার নাম্বার, তুমি এই এনটাকে প্রিন্ট করো, ওকে। প্রিন্ট করছে, প্রিন্ট করার পরে তুমি কি করতেছো, এন এর মানটা 1 বাড়াই দিচ্ছ, ঠিক আছে। বাড়ানোর পরে তুমি যা কি করতেছো, তুমি এবার কন্ডিশনটা চেক করতেছো যে কন্ডিশনটা কি 100 এর চেয়ে ছোট বা সমান কিনা। যদি সমান হয় আর ছোট হয় তাহলে তুমি কি করবে, তুমি আবার এই ডু ব্লকে চলে যাবে। আর যদি না হয় তাহলে তুমি লুপ থেকে বের হয়ে আসবা। তাহলে এখানে তোমার কাজটা কি হবে, প্রথমে 1 আছে 1 প্রিন্ট হবে, তারপর হচ্ছে 1 এর ভ্যালু 1 বেড়ে 2 হয়ে যাবে, 2 আছে 2 প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে আবার বেড়ে যাবে, এভাবে এভাবে বাড়তে বাড়তে 100 আসবে, 100 প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে এখানে আসার পরে ভ্যালুটা হয়ে যাবে 101, 101 যাওয়ার পরে যখন 101 যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কি এই হোয়াইল লুপে এই যে হোয়াইল কন্ডিশনে আসবে, এই কন্ডিশন আসার পরে দেখবে কি যে 101 তো 100-র চেয়ে বড়, তার মানে কি এই কন্ডিশনটা ট্রু নয়। তখন কি হবে, সে এই লুপ থেকে বের হয়ে পরের লাইনে চলে আসবে, পরের লাইনে এসে সে পরের লাইনটা এক্সিকিউট করে ফেলবে, ঠিক আছে। তখন কিন্তু আর এই জিনিসটা আবার চলবে না, অর্থাৎ 101 হয়ে গেলে তখন কিন্তু সে লুপ থেকে বের হয়ে চলে আসবে। তাহলে এই কোডটা তোমরা নিজেরা রান করে দেখবা যে কোডটা কিভাবে কাজ করে, এটা আমি ডিটেলসে গেলাম না। সো এটা কিন্তু তুমি ডু হোয়াইল লুপ দিয়েও করতে পারো, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার যে উপায়টা, এটা কিন্তু ডু হোয়াইল লুপ দিয়েও সম্ভব, ওকে। সো আমাদের খুব স্ট্রং একটা লুপ, সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপকে আমি স্ট্রং বলতেছি এই কারণে যে তুমি এখানে তো হোয়াইল লুপের কাজ করতে পারবে অবশ্যই, এমনকি তুমি হোয়াইল লুপের চেয়ে ইফিসিয়েন্টলি করতে পারবে। অর্থাৎ হোয়াইল লুপে যে কাজটা করতে তোমার 3-4 লাইন লাগে, সেই কাজটা তুমি এখানে খুব অল্প কিছু লাইন দিয়েই করে ফেলতে পারবা। তো ফর লুপের ক্ষেত্রে তোমার সিনট্যাক্সটা হচ্ছে যে এখানে তোমার ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, ইনক্রিমেন্ট, তিনটাই তোমার এই যে এই ব্র্যাকেটের মধ্যে থাকবে। আগে শুধুমাত্র হোয়াইলের ক্ষেত্রে কি হতো, ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র কন্ডিশনটা থাকতো, কিন্তু এখানে তিনটা জিনিস থাকবে, ইনিশিয়ালাইজেশনও থাকবে, কন্ডিশনও থাকবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটাই হোক দুইটাই থাকবে, ঠিক আছে। এই দুইটা জিনিস কিন্তু তোমাকে এখানে করতে হবে। এবং এখানে কিন্তু তোমার একটা স্টেটমেন্ট থাকবে যে লুপ, যেই কাজটা তুমি এই লুপের মধ্যে করতে চাও সেটাই তোমাকে সেটা সেটা তোমার এখানে থাকবে, ঠিক আছে। সো ইনিশিয়ালাইজেশন বলতে কি, আমরা যে লুপের ভেতর যে ভ্যারিয়েবলটা ইউজ করতেছিলাম একটু আগে, আই ইউজ করছি, এন ইউজ করছি, এই ধরনের যে ভ্যারিয়েবলগুলো আছে এগুলোকে তুমি ইনিশিয়ালাইজ করবে। অর্থাৎ তুমি এখানে ইনিশিয়াল ভ্যালুটা কত হবে সেটা এখানে তুমি সেট করে দিবা। সেট করে দেওয়ার পরে আমরা যেমন হোয়াইলের ভিতরে একটা কন্ডিশন দিছিলাম, যেমন আই লেস দেন অর ইকুয়াল 100, আই লেস দেন অর ইকুয়াল 5, এরকম যে কন্ডিশন দিছিলাম, ওই কন্ডিশনটা তুমি এখানে একটা সেমিকলনের পরে বসাবা। বসানোর পরে আমরা যেরকম লুপের ভেতরে একটু আগে হোয়াইল লুপের ভিতরে যেরকম যে আমরা ইনক্রিমেন্ট করছিলাম যে এন এর ভ্যালু 1 বেড়ে যাবে বা আই এর ভ্যালু 1 বেড়ে যাবে, এই ধরনের যে কাজটা এটা কিন্তু এখানেও হবে, অর্থাৎ এখানে কিন্তু ইনক্রিমেন্টটা ঘটবে। তারপর হচ্ছে তোমার এই যে এই লুপটা কিভাবে চেক করবে, চেক করবে কি যে এই কন্ডিশনটা ট্রু আছে কিনা। যদি কন্ডিশনটা ট্রু থাকে, সে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজ হওয়ার পরে লুপে ঢুকবে, ঢুকার পরে যে এই কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা ট্রু হলে সে এই কাজটুকু করবে, অর্থাৎ এই যে লুপের ভেতরে যে কাজগুলো থাকবে সেই কাজটুকু করবে। করার পরে এইখানে চলে আসবে, এখানে এসে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করার পর আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পরে তারপরে হচ্ছে আবার স্টেটমেন্টে আসবে। তাহলে এখানে ফ্লোটা তুমি যদি একটু চিন্তা করো, ফ্লোটা কিরকম হচ্ছে, তাহলে ফ্লোটা হচ্ছে এরকম। শুরুতে শুরুতে আমাদের ইনিশিয়ালাইজ হয়ে গেল, আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে ইনিশিয়ালাইজ করলাম, অর্থাৎ ভ্যারিয়েবলের ইনিশিয়াল ভ্যালুটা কত হবে সেটা ঠিক করে দিলাম। ইনিশিয়ালাইজ হওয়ার পরে সে এই ইনিশিয়াল ভ্যালুটাকে নিয়ে গেল হচ্ছে কন্ডিশনের মধ্যে, কন্ডিশনটা চেক হলো, কন্ডিশনটা চেক হওয়ার পরে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে এই স্টেটমেন্টে চলে আসলো, স্টেটমেন্টে চলে আসার পরে স্টেটমেন্টটাকে সে এক্সিকিউট করলো, এক্সিকিউট করার পরে সে কি হবে, সে এখান থেকে আবার ঘুরে এই দিক দিয়ে সে এখানে ইনক্রিমেন্টে চলে আসবে, ইনক্রিমেন্টে চলে আসার পরে সে আবার এই কন্ডিশনে চলে যাবে, ইনক্রিমেন্ট হওয়ার পরে আবার এই কন্ডিশন চেক করবে, কন্ডিশনটা চেক হলো, কন্ডিশনটা চেক হওয়ার পরে যদি আবার ট্রু হয় সেই কন্ডিশন থেকে ঘুরে এখানে চলে আসবে, এখানে আসার পর আবার এই ইনক্রিমেন্টে যাবে, কন্ডিশনে যাবে, কন্ডিশনটা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্লকের কাজটা হতে থাকবে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের ফর লুপের একটা কনসেপ্ট। আমরা ফর লুপ নিয়ে আরো বিস্তারিত দেখব সামনের দিকে, এবং আমরা ফর লুপের বেশ কিছু ইউজ আমরা করব, বিশেষ করে অ্যারেতে, স্ট্রিং এ, এমনকি আমরা ফাংশনের ক্ষেত্রে, এই সমস্ত কাজে আমরা ফর লুপটা বেশ অনেকবার ইউজ করবো, সেক্ষেত্রে আমাদের ফর লুপটা কভার হয়ে যাবে খুব ভালোভাবে, ওকে। সো ফর লুপ ইউজ করে 1 থেকে 100 এর যোগফল আমরা অলরেডি হচ্ছে 1 থেকে 100 কিভাবে যোগ করতে হয় সেটা হোয়াইল লুপ দিয়ে করে ফেলছি। আমরা দেখি এখন ফর লুপ দিয়ে করলে এটা কেমন হবে, ওকে।
সো আমরা ফর লুপ দিয়ে যদি করতে চাই, আমরা আমাদের আগের কোডটা আপাতত মুছিয়ে ফেলি। ওকে, আমাদের লুপটা যেহেতু আমরা চালাবো, লুপের জন্য আমাদের একটা লুপের ভ্যারিয়েবল লাগবে। ইন্টিজার আই নামেরই আমরা একটা ভ্যারিয়েবল বানালাম, এবং আইয়ের ভ্যালুটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করবো না, আমরা জানি কি আমরা ইনিশিয়ালাইজ করবো হচ্ছে ফর লুপের ভিতরে। ঠিক আছে, আমরা এখানে আপাতত ইনিশিয়ালাইজ করতেছি না, এবং এটা যে এখানে ডিক্লেয়ার করতে হবে এরকম বাধ্যবাধকতা নাই, আমরা এটা একদম ফর লুপের ভিতরেও ডিক্লেয়ার করতে পারি। বাট ফর লুপের ভিতরে ডিক্লেয়ার করলে একটা বিষয় হচ্ছে যে তুমি ওই ভ্যারিয়েবলটা, মানে হচ্ছে তোমার যে লুপের ভ্যারিয়েবলটা থাকবে সেটাকে তুমি শুধুমাত্র ফর লুপের ভিতরেই অ্যাক্সেস করতে পারবা, ফর লুপের বাইরে ওইটাকে তুমি আর অ্যাক্সেস করতে পারবে না। তোমরা আমরা ওইদিকে গেলাম না, আপাতত আমরা এখানেই হচ্ছে এটাকে ডিক্লেয়ার করে রাখলাম, আমরা হচ্ছে ফর লুপে গিয়ে শুধুমাত্র এটাকে ইনিশিয়ালাইজ করব। ওকে, তো এখানে আমরা যদি আসি, এরপর আমাদের হচ্ছে আমরা জানি যে সাম যে আমরা যোগ করব, সো যোগ করে যোগফলটাকে রাখার জন্য আমাদের আরো একটা ভ্যারিয়েবল লাগে। আমরা আপাতত হচ্ছে ইন্টিজার সাম নামের একটা ভ্যারিয়েবল বানাইলাম, আপাতত ভ্যারিয়েবলটার মধ্যে আমরা একটা 0 অ্যাসাইন করে দিলাম। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেহেতু 1 থেকে 100 পর্যন্ত আমরা যোগফল বের করবো, তাহলে আমরা একটা ফর লুপ বানাই। ফর লুপ বানানোর পর আমাদের প্রথম কাজ হচ্ছে কি একটা ইনিশিয়ালাইজেশন লাগবে। কার এখানে আমরা যে লুপের ভেতরে যে ভ্যারিয়েবলটা ইউজ করব, ওই ভ্যারিয়েবলের ইনিশিয়ালাইজেশন লাগবে। তার মানে আমরা আইটাকে হচ্ছে তো লুপের জন্য ইউজ করব, তার মানে আইটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিই হচ্ছে আপাতত 1 থেকে। কারণ কি আমাদের যেহেতু 1 থেকে 100 পর্যন্ত যোগফল লাগবে, আমরা আমাদের আপাতত আমাদের সুবিধা মতো 1 থেকে ইনিশিয়ালাইজ করলাম। এরপর একটা সেমিকোলন দিতে হবে, সেমিকোলন দিলাম। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা আমাদের কি হবে, আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 100 অথবা 100-র চেয়ে কম হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কোডটা চলবে। তাহলে আমাদের এটা একটা কন্ডিশন, আমরা কন্ডিশনটাও দিয়ে ফেললাম। এখন আমরা জানি কি যে আয়ের ভ্যালুটা তো চেঞ্জ হইতে হবে, নাহলে তো হচ্ছে কোডটা আজীবন চলতে থাকবে। আজীবন চললে তো হচ্ছে আমাদের মেমোরি মানে আমাদের মেমোরি আস্তে আস্তে ফুল হয়ে যাবে, কোডটাও একটা পর্যায়ে গিয়ে ক্র্যাশ করবে। সো আমাদের যেটা হবে, আমাদের একটা ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট লাগবে। আমাদের কি এখানে ইনক্রিমেন্ট লাগবে, কারণ কি আমাদের ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে। 1 ছিল, 1 থেকে 2 হবে, 3 হবে, 4 হবে, এবং প্রত্যেক ধাপে ধাপে সেই সংখ্যাগুলো 1 2 3 4 এগুলো আস্তে আস্তে যোগ হতে থাকবে। তার মানে কি আমাদের এখানে ইনক্রিমেন্ট করতে হবে, আমরা ইনক্রিমেন্টও করে দিলাম। এখন ঘটনাটা কি দাঁড়াবে, ঘটনা হচ্ছে আমাদের শুরুতে আয়ের ভ্যালুটা 1 থাকবে। 1টা গিয়ে এখানে কন্ডিশনটা চেক করবে, 1 কি 100 এর চেয়ে ছোট বা সমান? হ্যাঁ ছোট, তার মানে কন্ডিশন ট্রু। তার মানে এখন সে ফর লুপে চলে আসবে। ফর লুপে চলে আসার পর তার কাজ কি, তার কাজ হচ্ছে যোগ করা। তার মানে কি সে কি যোগ করবে, এই যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগ করবে, আর সেই সংখ্যাগুলো কোথায় আছে, আয়ের ভিতরে আছে। তার মানে কি আইটা যোগ করবে। আইটা কার সাথে যোগ করবে, সে সামের সাথে যোগ করবে। তাহলে সাম ইকুয়ালস টু কি হয়ে যাবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের এইটুকু করলে যথেষ্ট। এখানে আমাদের ওই যে আলাদা করে ইনক্রিমেন্ট যেটা আমরা হোয়াইল লুপে করতাম সেটা আমাদের আর করতে হচ্ছে না, কারণ কি আমাদের এই ইনক্রিমেন্টটা এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং এই ইনক্রিমেন্টটা কখন হবে, এই যে এইটুকু কাজ করে ফেলার পরে তারপর হচ্ছে আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে আই প্লাস প্লাস হয়ে কি হলো, এখন 2 হলো। 2 হওয়ার পরে আবার দেখবে কি এই কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা চেক করার পরে দেখবে যে হ্যাঁ কন্ডিশন ঠিকঠাক আছে এখন পর্যন্ত। তার মানে আবার এই 2টাও এখন সামের সাথে যোগ হবে। সামের সাথে যোগ হওয়ার পর আবার এটা এক বেড়ে 3 হবে, 3 এর জন্য কন্ডিশন ঠিক, 3ও যোগ হবে। এরপরে 4 হবে, 4 এর জন্য কন্ডিশন ঠিক, 4ও যোগ হবে। এভাবে কিন্তু ধাপে ধাপে এটা যোগ হতে থাকবে, এবং কতক্ষণ যোগ হবে, যতক্ষণ না পর্যন্ত আয়ের ভ্যালুটা 100-র চেয়ে বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ ছোট বা সমান থাকলেই কিন্তু যোগ হতে থাকবে। আয়ের ভ্যালু যদি 100-র চেয়ে বড় হয়ে যায় তখন কিন্তু আর এখানে যোগ হবে না। সো আমরা এই কোডটাকে রান করতে পারি, কিন্তু রান করার আগে তো আমাদেরকে সামটাকে দেখানোর জন্য তো কি সামটাকে প্রিন্ট করতে হবে। তাহলে আমরা হচ্ছে প্রিন্টএফ লিখে ফেললাম। প্রিন্টএফ আমাদেরকে রেজাল্ট দিবে, সে রেজাল্টটা কিরকম দিবে, সে দিবে হচ্ছে আমাদের রেজাল্টটা হবে হচ্ছে পার্সেন্টেজ ডি হবে, সরি পার্সেন্টেজ ডি হবে। এমনকি এই ডি এর মধ্যে আমাদের প্রিন্ট হবে হচ্ছে আমাদের সামটা। তাহলে আমরা দেখি সামটা যদি আমরা এখন এখানে প্রিন্ট করে ফেলি, আমরা এটা 1 থেকে 100 পর্যন্ত করব। এর জন্য আমরা জাস্ট এখানে 100 দিছি। এটা তুমি চাইলে আগের বার আমরা যেরকম দেখালাম যে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তুমি কিভাবে করতে পারো সেটাও তুমি এখানে ট্রাই করতে পারো। অর্থাৎ এখানে একটা ভ্যারিয়েবল আরেকটা ডিক্লেয়ার করবা, ডিক্লেয়ার করে ওই ভ্যারিয়েবলের মধ্যে তুমি স্ক্যানফ দিয়ে আরেকটা ইনপুট নিবা। ওই পরে হচ্ছে এই ভ্যারিয়েবলটা এখানে বসাই দিলে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো সংখ্যা এখানে ইনপুট দিয়েও সেই কাজটা করে ফেলতে পারবা। তাহলে আমরা যদি এখন কোডটাকে রান করি, রান করার পরে এখানে কিন্তু আগের বারের মতো 5050, অর্থাৎ প্রথম 100টা সংখ্যার যোগফল কিন্তু এখানে আমাকে দেখিয়ে দিয়েছে। এখানে তুমি 1000 দিয়ে দিলে 1000 সংখ্যার যোগফল এখানে চলে আসবে। দিলাম, এখানে কিন্তু প্রথম 1000 সংখ্যাটা চলে আসছে। সো তুমি যদি চাও এভাবে কিন্তু তোমার কোডের মধ্যে মডিফিকেশন করতে পারো। 1 থেকে 100 বলুক বা 1 থেকে 1000 বলুক, 1 থেকে 10,000 বলুক, এটা কোনো ব্যাপার না। এখন যদি আমরা ফর লুপটা বুঝি বা হোয়াইল লুপটা বুঝি বা যেটার ক্ষেত্রে যার সুবিধা হয়, মানে সুবিধা মতো তোমার লুপটা তুমি যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার কাজটা এমনিতে অনেকটা সহজ হয়ে যাবে। সো তুমি জাস্ট হচ্ছে একটু মাথা খাটাবা যে আমার কি আসলে কোন লুপটা হলে ভালো হয়, যে হোয়াইল লুপ হলে ভালো হবে, না ফর লুপ হলে ভালো হবে, না ডু হোয়াইল লুপ হলে ভালো হবে, কোনটা আমার ভালো হবে, ওই হিসেবে তুমি করতে পারো। তবে তোমার তিনটা জানা থাকা লাগবে, কারণ হচ্ছে তোমার পরীক্ষা যদি বলে, তোমাকে যদি বলে দেয় যে তুমি এটাকে হোয়াইল লুপ দিয়ে লিখে দেখাও, বা তোমার প্র্যাকটিক্যাল এক্সামে যদি তোমার টাস্ক পড়ে এরকম যে তোমাকে হোয়াইল লুপ দিয়ে এটা করতে হবে, তাহলে কিন্তু তুমি হোয়াইল লুপ দিয়েই করতে হবে, অন্যথায় কিন্তু তুমি এখানে
পর্যাপ্ত নাম্বার পাবা না। সো আমরা সবগুলোই আস্তে আস্তে শিখবো। আমরা ফর লুপ দিয়ে কিভাবে যোগ করতে হয় সেটা শিখে ফেললাম। সো আমরা যদি এখন আমাদের স্লাইডে আবার ফিরে যাই, আমরা স্লাইডে ফিরে যেতে পারি। সো ফর লুপ দিয়ে কীভাবে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে হয় সেই কোডটাও আমরা কিন্তু এখন নিজেরা ইমপ্লিমেন্ট করে দেখলাম। এখন আমাদের পরবর্তী কাজে আমরা যদি আগাই, এরপর হচ্ছে আমাদের একটা নতুন জিনিস, ঠিক আছে, সেটা কি কন্টিনিউ নামের একটা কিছু আছে। কন্টিনিউ নামের একটা জিনিস আমাদের কোডিংয়ের লুপের ভেতরে ইউজ করা সম্ভব। এটা ইউজ করলে কি হয়, ধরো যে তোমার একটা লুপ রান হচ্ছে, বারবার কাজ করতেছে, বারবার কাজ করতেছে, ঠিক আছে। তো কোন একটা জায়গায় তুমি কন্টিনিউ দিয়ে দিলা, ঠিক আছে। কোন একটা জায়গায় কন্টিনিউ দেওয়া দেওয়া মানে কি, তাহলে ওইবার যে লুপটার ভেতরে কাজ হওয়ার কথা ছিল ওই লুপ ওইবার আর কোনো কাজ হবে না, সে আবার কন্ডিশন চেক করায় চলে যাবে। বিষয়টা কি দাঁড়াচ্ছে আমি একটু তোমাকে খোলাসা করে যদি বলে দেই। ধরো যে তোমার এরকম একটা লুপ আছে, এখানে তোমার একটা লুপ আছে, এরকম একটা লুপ, ঠিক আছে। তো এখানে একটা কন্ডিশন আছে, ঠিক আছে, কন্ডিশনটা ফুলফিল হয়েছে, এখন লুপটা রান হচ্ছে, ঠিক আছে। সো এখানে তো একটা ইনক্রিমেন্টের কিছু একটা আছে, এখানে তোমার একটা কন্ডিশন আছে, এটা একটা ইনিশিয়ালাইজেশন আছে। সো তোমার কোডের একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমার এখানে কিছু কোড আছে। সো ধরো তোমার কোডটা রান হচ্ছে, কোডটা রান হওয়ার পরে ধরো তোমার এমন একটা ইনক্রিমেন্টের পরে কন্ডিশনের এমন একটা অবস্থা আসলো যেটার জন্য তুমি চাচ্ছ যে কোনো কোড রান না হোক, অর্থাৎ তুমি চাচ্ছ যে পড়া আর কিছু ধাপ কাজ হবে, কিন্তু তোমার কোডের একটা পার্টিকুলার স্টেজে তুমি চাচ্ছ যে ওই ধাপটা এমিট স্কিপ করা হোক, ওই ধাপটা স্কিপ করে পরবর্তী ধাপে চলে যাওয়া হোক। তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি জাস্ট বলে দিতে পারো যে কন্টিনিউ। কন্টিনিউ হলে কি হবে, কন্টিনিউ বললে সে এই কন্টিনিউয়ের পরের অংশকে আর এক্সিকিউট করবে না, সে এক্সিকিউট না করে কি করবে, সে আবার ইনক্রিমেন্টে চলে যাবে, অর্থাৎ এখানে একটা কিছু ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে সে আবার হচ্ছে কন্ডিশনটা চেক করতে আসবে, কন্ডিশনটা চেক করার পর আবার সে এই কোডগুলোকে রান করবে। এটা হচ্ছে আমাদের কন্টিনিউ এর কাজ। কন্টিনিউ স্টেটমেন্ট লুপের ভিতর ব্যবহার করা হয়। লুপের ভিতর ব্যবহার করলে কি হয়, সেটা হচ্ছে যে পরবর্তী স্টেটমেন্ট কার্যকর হয়, অর্থাৎ হচ্ছে লুপের ইনক্রিমেন্টের পরবর্তী স্টেপটা কার্যকর হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এই কন্টিনিউটা জুড়ে দিলে কি হবে, সে লুপের আবার প্রথম অংশ চলে যাবে। এখানে কন্টিনিউ হওয়ার সাথে সাথে কি হবে, কন্টিনিউ হওয়ার সাথে সাথে সে এই ইনক্রিমেন্টটাকে কাজে লাগাবে, ইনক্রিমেন্টটাকে কাজে লাগানোর পরে সে আবার কন্ডিশনটা চেক করবে, এভাবে কাজ করবে, ঠিক আছে। এই কোডটা যেটা দেখাচ্ছে, এই কোডটা দেখাচ্ছে এরকম যে তুমি এখানে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবার, ঠিক আছে, কিন্তু তোমার যদি কোনো একটা সংখ্যা হয় যেটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হলে কি হবে, তুমি সেটাকে কন্টিনিউ করে দিবা। কন্টিনিউ মানে কি, ওই 3-এর জন্য তোমাকে প্রিন্ট করতে হবে না। তোমার এই যদি কোনো সংখ্যা অর্থাৎ আইটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তখন তুমি কি করবা, তুমি কন্টিনিউ করবা। কন্টিনিউ করা মানে কি, তুমি পরের লাইনে আর যাবা না, পরের লাইনে না গিয়ে তুমি হচ্ছে ইনক্রিমেন্টে চলে আসবা। ইনক্রিমেন্টে আসার পরে তুমি ইনক্রিমেন্ট করবা, করার পর আবার কন্ডিশন চেক করবা। তাহলে তুমি যদি ধরো যে এখানে আয়ের ভ্যালুটা একটা পর্যায়ে প্রথমে তো 1 আছে, 1 থেকে 2 হবে, তখন 3 হয়েছে, 3 হওয়ার পরে কি হবে, 3টা এখানে আসবে, আসার পরে দেখবে কি যে 3 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, তার মানে কি 3 দ্বারা বিভাজ্য, এর জন্য 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। তাহলে এই কন্ডিশনটা যখন ট্রু হবে তখন কি সে কন্টিনিউ করে ফেলবে, কন্টিনিউ করলে সে আর এই লাইনে আসবে না, এই লাইনে না আসলে প্রিন্টও করবে না। প্রিন্ট না করলে কি হবে, সে ইনক্রিমেন্টে চলে আসবে, ইনক্রিমেন্টে চলে আসার পরে সে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করার পরে 4 বানানোর পরে সে আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পরে কন্ডিশন ট্রু হবে, ট্রু হওয়ার পরে সে আবার এখানে এই বরাবর চলতে থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে, কন্টিনিউ চাপার পরে বা চাপবা না তো আর কি, কন্টিনিউ যদি তোমার কোড কখনো এনকাউন্টার করে তাহলে কি হবে, সে লুপের ওই যে এক্সিস্টিং যে বা লুপের যে মানে যে লুপের যে স্টেজটা চলতেছিল সেই স্টেজটা কি হবে, ওই জায়গা থেকে স্কিপ হয়ে যাবে, স্কিপ হয়ে সে পরবর্তী ধাপে চলে যাবে। তাহলে আমরা যদি এই কোডটাই হচ্ছে একটু প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি, বা কোনো একটা কোড যদি আমরা একটু প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি, দেখি আমাদের এখানে কি কোনো না এখানে কোনো এক্সাম্পল নেই, তাহলে আমরা একটা ছোট্টখাটো এক্সাম্পল করার চেষ্টা করি। ধরো যে আমরা এখন চাচ্ছি যে আগের বারের মতোই আমরা চাচ্ছি যে শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকে আমরা প্রিন্ট করব, ঠিক আছে, কিন্তু জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করার ক্ষেত্রে আমরা এখানে একটু বুদ্ধি খাটায় কন্টিনিউ ইউজ করবো। তাহলে আমরা একটা ফর লুপ বানাই ফেললাম, আমরা 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করবো। আচ্ছা আমরা আপাতত এখানে তাহলে একটা কাজ করি, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা তো আমরা অলরেডি দেখে ফেলছি, তাহলে আমরা হচ্ছে একটা জোড় সংখ্যা প্রিন্ট করার জন্য আমরা একটা কিছু বানাই। তাহলে আমাদের আইটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, আইটাকে 1 থেকে ইনিশিয়ালাইজ করলাম, এবং আই লেস দেন অর ইকুয়াল হবে হচ্ছে 100, এবং এটা আইটা হবে হচ্ছে প্লাস প্লাস, অর্থাৎ আয়ের ইনক্রিমেন্ট হবে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে খুব ছোট কাজ, আমরা বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করবো। এটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা জানি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা হচ্ছে এখানে কন্টিনিউটা একটু কিভাবে আনা যায় সেটা একটু চিন্তা করি। তাহলে আমরা যদি ধরো ইফ কাজে লাগাই, ইফ কোনো একটা সংখ্যা আই যদি 2 দিয়ে ভাগ করার পরে যদি ভাগ শেষ না থাকে, তাহলে আমরা কি বলতে পারবো, সেই সংখ্যার একটা জোড় সংখ্যা, তাই না? তাহলে এটা একটা জোড় সংখ্যার ক্ষেত্রে এটা কাজে লাগবে, অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি জোড় হয় তাহলে কি এই জিনিসটা ট্রু হয়ে যাবে। ট্রু হলে কি হবে, সে কন্টিনিউ করে ফেলবে,
কন্টিনিউ করে পরের ধাপে চলে যাবে। আর যদি ট্রু না হয় তাহলে সে কি করবে, প্রিন্ট এফ করবে, প্রিন্ট এফ করে ওকে আইটাকে প্রিন্ট করে দেখাবে, অর্থাৎ প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি আই। এখানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, ধরো তোমার আপাতত ধরো যে তোমার এই অংশটুকু নাই, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার এখানে এই যে কোডটা, এই কোডটা দিয়ে কি হবে, এই কোডটা দিয়ে 1 থেকে 100 পর্যন্তই রান হয়ে যাবে, মানে 1 থেকে 100 পর্যন্ত লেখা আমাকে লিখে দেখাবে যদি এই অংশটুকু না থাকে। এখন এই অংশটা যেহেতু আছে, তাহলে আমরা এই অংশটা কিভাবে কাজ করবে, সে দেখবে আইকে 2 দিয়ে ভাগ করলে কি শূন্য হয়, মানে সরি আইকে 2 দিয়ে ভাগ করলে কি ভাগফল শূন্য, ভাগশেষ শূন্য হয়। এরকম যদি হয় তাহলে কি সেটা একটা জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে সে কি করবে, কন্টিনিউ করবে। কন্টিনিউ করা মানে কি, সে আর নিচের দিকে আসবে না, নিচের দিকে না এসে কি হবে, সে এই ইনক্রিমেন্টে চলে আসবে। এই ইনক্রিমেন্টে আসার পরে সে কি করবে, ইনক্রিমেন্ট করবে, করার পরে সে এই কন্ডিশনটা আবার চেক করবে, চেক করার পরে সে আবার এই ভিতর দিকে আসবে। তার মানে এখন তুমি যদি হচ্ছে এই কোডটাকে রান করো, দেখবা সুন্দর করে তোমাকে তোমার 1 থেকে 99 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলোকে প্রিন্ট করে দেখাবে। সো আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দেই, নিউ লাইন না দিলে হচ্ছে আমাদের সব পাশাপাশি চলে আসতেছে, যেটা দেখতে বিদঘুটে লাগতেছে। এখন যদি তুমি হচ্ছে কোডটার দিকে তাকাও, দেখবা তোমার 1 থেকে একদম 99 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো ছিল সেগুলো কিন্তু সে প্রিন্ট করে ফেলছে। এমনকি এটা আমরা কিন্তু করছি হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। এখন ধরো যে তোমার আরেকটা স্টেটমেন্ট আমরা লুপের মধ্যে ইউজ করি, সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট, ঠিক আছে। ধরো কোনো একটা কন্ডিশনে যাওয়ার পর তুমি চাচ্ছ যে তোমার ব্রেক সরি লুপটা যদি হচ্ছে লুপটা যেন তোমার একদম শেষ হয়ে যায়, অর্থাৎ তোমার লুপটা যাতে আর সামনের দিকে না আগায়। তো এটা কীরকম হতে পারে, ধরো যে তুমি একটা লুপ বানাইলা, যে লুপটা তোমার তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন দিতে পারতেছো না, ঠিক আছে। তোমার লুপের মধ্যে তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন দিতে পারতেছো না। সো তোমার ওই লুপটার ক্ষেত্রে তুমি যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন দিতে পারতেছো না, তখন তোমার কি করতে হবে, তখন তোমার একটা পর্যায়ে গিয়ে একটা তো লুপটা তো থামাইতে হবে। থামাইতে না পারলে তো তোমার লুপটা আজীবন চলতে থাকবে, এবং চলতে যেটা তোমার মেমোরি স্পেস খায় ফেলবে, এবং একটা সময় গিয়ে তোমার কি হবে, তোমার লুপটা কিন্তু সরি তোমার কোডটা কিন্তু ক্র্যাশ করবে। সো এখানে তোমার যেই কাজটা করা যেতে পারে, সেক্ষেত্রে তুমি হচ্ছে ব্রেক ইউজ করে কিন্তু লুপটাকে টার্মিনেট করে দিতে পারো। এখানে আমরা কিন্তু বলতেছি যে ব্রেকটাও তোমাকে লুপের ভিতরে ইউজ করতে হবে, সঠিক শর্ত পূরণ হলে লুপটা কিন্তু তোমার একদম শেষ হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, আমরা সবার আগে একটু একটা জিনিস খেয়াল করি যে আমরা ইনফাইনাইট লুপ কীভাবে বানাইতে পারি। ধরো যে আমরা এখানে কোনো একটা কন্ডিশন দিলাম না, ঠিক আছে, এখানে কোনো কন্ডিশনই নাই, জাস্ট ফাঁকা। তার মানে কি, এটা সব কিছুর জন্যই আমাদের হচ্ছে এই কাজটা ট্রু, মানে হচ্ছে আমাদের যে কোনো ভ্যালুর জন্য আমাদের এই কন্ডিশনটা ট্রু। তার মানে এখন যদি আমরা জাস্ট হচ্ছে ধরো যে আইটাকে এই এই পার্টটুকু জাস্ট ক্যান্সেল করে দিয়ে যদি আইটাকে প্রিন্ট করতে থাকি, তাহলে কি কাজ হয় আমরা একটু খেয়াল করি। ওকে, এখন যদি আমরা হচ্ছে জাস্ট আইটাকে প্রিন্ট করি, তাহলে দেখবা যে এই প্রিন্ট করে শেষ করে কুলাইতে পারতেছে না। কোড কি ক্র্যাশ করছে শুরুতেই। ওকে, আমরা একটু ক্যামেরাটা ক্যান্সেল করি। ওকে, আমাদের এখানে কোডটা শুরুতেই ক্র্যাশ করছে। আমরা হোয়াইল লুপ দিয়ে এই জিনিসটা দেখি, দাঁড়াও। আমরা যদি হোয়াইল লুপ দিয়ে এটাকে দেখি, জাস্ট হোয়াইল ওয়ান দিয়ে দিলাম। আচ্ছা, হোয়াইল ওয়ান এই কথাটা মানে কি, আমরা জানি কি যে আমাদের সি প্রোগ্রামিং ওয়ানকে ট্রু হিসেবে ধরে নেয় আর জিরোকে ফলস হিসেবে ধরে নেয়। তার মানে কি, হোয়াইল ওয়ান মানে কি, এটা হচ্ছে অলওয়েজ ট্রু, মানে কন্ডিশনটা অলওয়েজ ট্রু। তার মানে তুমি সারা জীবন চলতে থাকো। তাহলে তুমি যদি এখানে প্রিন্ট এফ করো, প্রিন্ট এফ করো যদি কিছু একটা, জাস্ট হচ্ছে জাস্ট এখানে হ্যালো প্রিন্ট করো, তাহলে দেখবা যে তোমার অসংখ্যবার হ্যালো লেখা হচ্ছে, ঠিক আছে। হ্যালো লেখা থামতেছেই না। আচ্ছা ঠিক আছে, জিরো স্টুডিও একটু চালাক, সে কি করে ইনফাইনাইট লুপের কেসের ক্ষেত্রে সে এই জিনিসগুলোকে প্রিন্টের দিকে যাই না। সো আমরা যদি জাস্ট এই কোডটাকে কপি করে আমরা যদি হচ্ছে একটা কোড ব্লকস ওপেন করি, কোড ব্লকস ওপেন করে যদি আমরা যে জিনিসটাকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা খুব ভালো বুঝতে পারবো। কোড ব্লকস আমরা দেখবো যে কিভাবে আমরা ইনফাইনিট লুপ দিয়ে কাজ করতে পারি। আমরা সেভ করি হচ্ছে ক্লাস 3, এটাকে আমরা নাম দিই হচ্ছে ক্লাস 3। আমরা আমাদের এই কোডটা জাস্ট এখানে পেস্ট করে দেই। তাহলে আমরা কি পেস্ট করলাম, আগের কোডটা জাস্ট হোয়াইল ওয়ান, অর্থাৎ হোয়াইলের শর্তটা অলওয়েজ ট্রু, এরকম একটা কিছু। এখন এই কোডটাকে যদি আমরা বিল্ড এন্ড রান করি, আচ্ছা এখানে আমরা ওয়ান দিলে কাজ করতেছে না, আমরা জাস্ট হচ্ছে হোয়াইল আই লেস দেন ওয়ান এরকম কিছু দিলাম, আর আয়ের ভ্যালু দিলাম আপাতত হচ্ছে, আচ্ছা আই লেস দেন টু দিলাম, আর আয়ের ভ্যালু দিলাম হচ্ছে
শুধু ওয়ান। তার মানে কি আয়ের ভ্যালুটা ওয়ান এবং আই লেস দেন টু হলেই কিন্তু শর্ত কাজ করবে এবং আমাকে হ্যালো প্রিন্ট করে দিবে। সেক্ষেত্রে আমাদের এখানে কাজটা কি হবে, এখানে দেখো যে আই ইকোয়ালস টু যেহেতু ওয়ান আছে, তার মানে কি আমরা যেহেতু এখানে আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতেছি না, তার মানে কি এই কন্ডিশনটা অলওয়েজ ট্রু থাকবে। অলওয়েজ ট্রু থাকলে ঘটনাটা কি দাঁড়ায় দেখো, অলওয়েজ ট্রু থাকলে কি হবে, আচ্ছা ইনফাইনাইট লুপগুলা কেন আচ্ছা এই দেখো এখানে কি হচ্ছে দেখো, মানে অসংখ্যবার কিন্তু সে অলওয়েজ প্রিন্ট করতেছে। দেখো আমার কিন্তু হচ্ছে যে এই যে সাইড বারের যে ইয়েটা এটা কিন্তু আলটিমেটলি উপরে উঠতেছে। এটাকে কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে, যতক্ষণ পর্যন্ত আমার মেমোরি ফুল না হচ্ছে। মেমোরি ফুল হয়ে গেলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা ক্র্যাশ করবে, ঠিক আছে। আমি এটা আপাতত আমার মেমোরিটাকে ক্র্যাশ করাই না, আমি এটাকে ক্লোজ করে দেই। যদি মেমোরি ক্র্যাশ করবে না, এখনকার কম্পাইলাররা স্মার্ট যথেষ্ট, সেটা ক্র্যাশ করার আগেই হচ্ছে যে ক্লোজ করে দিবে। বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা হচ্ছে যে এই যে আমি এখানে একটা কন্ডিশন দিয়ে ফেলছি, এই কন্ডিশনটা তো অলওয়েজ ট্রু, তার মানে কি এটা আলটিমেটলি বারবার বারবার ঘুরে ঘুরে আগের জায়গায় চলে আসতেছে। কিন্তু আমি একটা জিনিস চাই, সেটা কি যে কোন একটা পর্যায়ে গিয়ে আমি লুপটাকে থামাইতে চাই, ঠিক আছে, কিন্তু আমি ওইটা এই কন্ডিশনে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারতেছি না, ঠিক আছে। তাহলে আমি এখন একটা অন্য একটা কিছু দিয়ে অ্যাপ্লাই করি। সেটা কি, ধরো যে আমার আরেকটা ভেরিয়েবল আছে, ইন্টিজার এন ইকুয়ালস টু জিরো নামের আরেকটা ভেরিয়েবল আছে। সো আমি কি করলাম, আমি আইটাকে যদিও ইনক্রিমেন্ট না করাইলাম, আমি হচ্ছে ধরো যে আমি এনটাকে ইনক্রিমেন্ট করাই, এনটাকে ইনক্রিমেন্ট করালাম এবং এন এর ভ্যালু যদি আমি বলে দেই ইফ এন লেস দেন, সরি লেস দেন না দিয়ে জাস্ট বলি যে গ্রেটার দেন অর ইকুয়াল 10, সরি সরি গ্রেটার দেন অর ইকুয়াল বলতেছি কেন, জাস্ট হচ্ছে ইকুয়াল দিয়ে দিই। যদি এন এর ভ্যালু যদি 10 হয়ে যায়, 10 এর সমান হয়, তাহলে কি হবে, সে তুমি করতে হচ্ছে ব্রেক। তাহলে এখন ঘটনাটা কি দাঁড়াবে, বিষয়টা খেয়াল করো। আমাদের কিন্তু আয়ের ভ্যালুটা চেঞ্জ করতেছি না, মানে কি আয়ের এই যে এই কন্ডিশনটা কিন্তু অলওয়েজ ট্রু, কারণ কি আয়ের ভ্যালু ওয়ান, আয়ের ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে এই ভেতরকার যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা কিন্তু অলওয়েজ ট্রুই থাকতেছে। তার মানে কি এটা একটা ইনফাইনিট লুপ হয়ে যাচ্ছে। তার মানে কি বারবার হ্যালো হ্যালো প্রিন্ট করার কথা, বারবার হ্যালো হ্যালো প্রিন্ট করার কথা। কিন্তু আমি অন্য একটা জিনিস দিয়ে একটু ইনক্রিমেন্ট চালাইছি, সেটা হচ্ছে কি এন দিয়ে আমি একটা ইনক্রিমেন্ট চালাইছি। এমনকি আমি বলতেছি যদি এন এর ভ্যালু 10 হয়ে যায়, তাহলে কি তুমি করবা, কি তুমি ব্রেক করবা। তার মানে এটা হচ্ছে যে আমি এন এর ভ্যালুটা ওয়ান দিয়ে ইনিশিয়েট করি, তাহলে হচ্ছে 10 বার প্রিন্ট হবে এখানে, নাহলে হচ্ছে 11 বার প্রিন্ট হতো। আমি যদি এখন একটু এই কোডটাকে রান করি, দেখবো যে আমরা হ্যালো 10 বার প্রিন্ট হওয়ার পরে লুপটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু হ্যালো কয়েকবার প্রিন্ট হওয়ার পর্যন্ত এখন আমাদের লুপটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছিল, আমাদের যে এই কন্ডিশনটার দিকে যদি তাকাই, এই কন্ডিশনটা তো অলওয়েজ ট্রু, মানে কি আমার এটা আনলিমিটেড টাইম প্রিন্ট হওয়ার কথা ছিল। কিন্তু আমি যেহেতু এখানে একটা ব্রেক স্টেটমেন্ট দিছি, অর্থাৎ আমি একটা কোনো একটা কন্ডিশন চালাই হচ্ছে এখানে একটা ব্রেক স্টেটমেন্ট দিয়ে রাখছি। সো এই কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে কিন্তু এই ব্রেকটা কাজ করছে। এই ব্রেকটা কাজ করার ফলে কি হয়েছে, এই লুপটা থেকে আমরা বের হয়ে আসছি, এমনকি লুপের পরের অংশে আমরা চলে আসছি এবং আমরা কিন্তু লুপের পরের অংশে আসার পরে কোডটাকে শেষ করে দিছি। সো আমরা কিন্তু এইভাবে হচ্ছে ব্রেকটাকে ইউজ করে আমাদের কোডের উপর একটা বড় সড়ো কন্ট্রোল আনতে পারি। সো আমরা আশা করি আমরা ব্রেকের বিষয়টা বুঝতে পারছি। আমরা একটা কন্ডিশন দিয়ে তারপর হচ্ছে কখন ব্রেক করতে হবে সেই ব্রেকটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারি। এরপর আসে হচ্ছে নেস্টেড লুপ। নেস্টেড লুপ নিয়ে আমরা এখানে খুব একটা আলোচনা করব না। নেস্টেড লুপ দিয়ে তুমি হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করতে পারো, বিশেষ করে হচ্ছে ম্যাথের বিভিন্ন ম্যাট্রিক্স বলো, তারপর হচ্ছে যে অন্যান্য জটিল কাজগুলো আমরা করতে পারি। বিশেষ করে বিভিন্ন আমরা অনেকে বিভিন্ন প্যাটার্ন আমরা তৈরি করতে পারি লুপ ব্যবহার করে, লুপ দিয়ে বিভিন্ন প্যাটার্ন তৈরি করে বিভিন্ন প্যাটার্ন আমরা প্রিন্ট করতে পারি। সো অ্যারের মধ্যে যখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয়, তখন সেই মাল্টি ডাইমেনশনাল অ্যারেগুলোর মধ্যে অ্যাক্সেস করতে গেলে আমাদের হচ্ছে এরকম নেস্টেড লুপ লাগে। এছাড়া অন্যান্য অনেক কাজে নেস্টেড লুপ লাগে। আমরা আপাতত নেস্টেড লুপ নিয়ে ডিটেইলে পড়াশোনা করছি না, জাস্ট এটুকু মনে রাখলেই হবে যে নেস্টেড লুপটা কি, সেটা হচ্ছে যে লুপের ভেতরে একটা লুপ থাকবে। সো এই লুপের ভেতরে যখন লুপ থাকবে, তখন এই ধরনের লুপগুলোকে আমরা বলছি হচ্ছে নেস্টেড লুপ। সো অ্যারে আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো আমরা তো অলরেডি হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করছি। সো ওই ডাটা টাইপের মধ্যে আমরা কি করতাম, যে আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, ওই ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা ভ্যালু রাখতে পারতাম, ঠিক আছে। অন্য একটা ভ্যালু রাখতে গেলে ওই আগের ভ্যালুটা সেখান থেকে মুছে যেত। সো এখন তুমি যদি চিন্তা করো যে তোমার ধরো যে 1 লক্ষ ডাটা বা 1 লক্ষ ডিজিট নিয়ে তোমার কাজ করতে হবে বা 1 লক্ষ নাম্বার নিয়ে তোমার কাজ করতে হবে। এখন তুমি চাইলে 1 লক্ষ নাম্বারের জন্য আলাদা আলাদা 1 লক্ষ ভ্যারিয়েবল বানাইতে পারো, এটাও অসুবিধা নাই। কিন্তু এটা কখনোই প্র্যাকটিক্যাল কোনো কিছু হচ্ছে না। বা 1 লক্ষ নাম্বারের জন্য তুমি 1 লক্ষ ভ্যারিয়েবল বানায় ওইটা তুমি যদি হচ্ছে ম্যানেজ করতে যাও বা মেনটেন করতে যাও, এটা তোমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। প্লাস এটা কিন্তু মোটেও প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না। সো তুমি এই ক্ষেত্রে যেটা করতে পারো, তুমি খুব সহজেই অ্যারে নামের একটা জিনিস ইউজ করতে পারো। অ্যারে এমন একটা ভেরিয়েবল, ঠিক আছে, অ্যারে এমন একটা ভেরিয়েবল যেটা কি হবে, একই সময়ে
একই সাথে পাশাপাশি মেমোরি লোকেশনে সে কি করতে পারবে, সে পর্যাপ্ত পরিমাণ স্পেস নিয়ে সে তোমার হচ্ছে অনেকগুলো ভ্যালু একসঙ্গে একই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমরা একটা বিশাল ডাটা স্ট্রাকচার বলতেছি, সেটা হচ্ছে একটা অ্যারে। অ্যারের যে পার্টিকুলার এলিমেন্টগুলো থাকবে সেগুলো কিন্তু পাশাপাশি মেমোরি লোকেশনে থাকবে, এর জন্য আমাদের এগুলোকে অ্যাক্সেস করা খুবই সহজ। তো অ্যারেকেও একটা ভ্যারিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করতে হবে অবশ্যই। অ্যারে ডিক্লেয়ার করার অপশন কি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি ধরনের ডাটা আমরা অ্যারের মধ্যে স্টোর করব। আমরা একটা অ্যারেতে শুধুমাত্র এক ধরনের ডাটা ইউজ করতে মানে স্টোর করতে পারবো। অন্যান্য যে ইমপ্রুভ ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ডাটা একটা সিঙ্গেল অ্যারের মধ্যে স্টোর করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমরা যে আমাদের যে সি প্রোগ্রামিং এর যে অ্যারে, এখানে আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল টাইপের ডাটাই হচ্ছে একটা নির্দিষ্ট অ্যারেতে স্টোর করতে পারবো। সেক্ষেত্রে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের ডাটা টাইপটা এখানে আগে ইনিশিয়ালাইজ করে দিতে হবে, যে আমরা কি ধরনের ডাটা রাখতে চাই সেটা লাগবে। এরপর হচ্ছে আমাদের একটা নেম দিতে হবে, অর্থাৎ নাম দিতে হবে, এবং আমরা কতগুলো এলিমেন্ট দিব সেই এলিমেন্টের নাম্বারটা আমাদের কি হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে সেটাকে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখবো আস্তে আস্তে যেটা আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি, কিভাবে কাজ করতে পারি। তো আমরা যদি একটু সামনের দিকে আগাই, তাহলে অ্যারে ডিক্লেয়ার করার উপায়টা কিছু, ধরো যে আমরা 5জন স্টুডেন্টের মার্ক আমরা একটা অ্যারের মধ্যে স্টোর করতে চাই, বা একটা অ্যারে থাকবে এরকম যেটা কি হবে, যেটা আমাদের স্টুডেন্টের মার্ককে কন্টেন করতে পারবে। সো এখানে দেখো আমরা ইন্টিজার টাইপের একটা অ্যারে হবে অবশ্যই, যেহেতু আমরা মার্ক নিয়ে কাজ করব, তার মানে ইন্টিজার মার্কস নামের একটা অ্যারে আমরা বানাইছি, এবং অ্যারের মধ্যে আমরা চাচ্ছি যে 5টা এলিমেন্ট থাকবে, অর্থাৎ 5টা স্টুডেন্টের নাম্বার আমরা এখানে সেভ করতে পারবো। সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমরা এবং তো ডিক্লেয়ার করলাম, এখন ডিক্লেয়ার করার পরে আমরা বলতেছি যে 5টা এলিমেন্ট আমরা রাখতে পারবো, 5টা ভ্যালু রাখতে পারবো। কিভাবে রাখবো, এটার জন্য আমাদের থাকে হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন আস্তে আস্তে দেখি। ইন্ডেক্সিং নিয়ে যদি সামনে আমাদের স্লাইডে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমরা সেটাও দেখবো, কোনো সমস্যা নাই। ধরো যে আমাদের এরকম একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করা হলো, তখন কি হবে, মেমোরিতে এরকম একটা জায়গা তৈরি হবে। ঠিক আছে, তো যেরকম একটা 1 2 3 4 5 আছে, ঠিক আছে 5টা। সো এরকম একটা জায়গা তৈরি হলো, এবং এই জায়গাগুলোতে কি হবে, তোমার ভ্যালুগুলো স্টোর হবে, প্রত্যেকটা বক্সে একটা করে ভ্যালু স্টোর হবে। এখন প্রত্যেকটা বক্সকে তুমি খুঁজে বের করবে কিভাবে, যে কোন বক্সে তোমার, এই বক্সে তুমি কি ভ্যালু রাখতে চাও, এই বক্সে কি ভ্যালু রাখতে চাও, এই বক্সে কি ভ্যালু রাখতে চাও, সেটার জন্য তো তোমার হচ্ছে কিছু একটা জানা থাকা দরকার। তো সেটা জানার সহজ উপায় কি হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংটা কিভাবে হয়, আমাদের এই যে এই বক্সের ইন্ডেক্সটা হবে হচ্ছে 0, এই বক্সের ইন্ডেক্সটা হবে হচ্ছে 1, এভাবে হচ্ছে 2 3, এই বক্সের ইন্ডেক্সটা হবে হচ্ছে 4। তার মানে আমরা যদি চিন্তা করি, আমরা 5টা এলিমেন্টের জন্য যদি অ্যারে বানাই, সেক্ষেত্রে আমাদের লাস্ট ইন্ডেক্সটা হবে হচ্ছে 4, অর্থাৎ আমাদের এন সংখ্যক যদি হচ্ছে আমাদের এলিমেন্ট থাকে, আমাদের অ্যারের লাস্ট ইন্ডেক্সটা হবে হচ্ছে n-1। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তার মানে আমাদের অ্যারের ইন্ডেক্সিংটা শুরু হচ্ছে 0 থেকে, এবং অ্যারের ইন্ডেক্সিংটা শেষ হচ্ছে হচ্ছে আমাদের আমাদের যে সাইজের চেয়ে 1 কমে গিয়ে আমাদের হচ্ছে অ্যারের ইন্ডেক্সিংটা শেষ হচ্ছে। তাহলে আমরা জানি যে আমরা যদি একটা নর্মাল ভেরিয়েবল ইনিশিয়েট করি, ধরো যে আমরা এরকম একটা ভেরিয়েবল করলাম ইন্টিজার x, অ্যান্ড x ইকুয়ালস টু বললাম যে 10। ঠিক আছে, আমরা এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ইনিশিয়েট করলাম। এখন আমরা অ্যারেটাকে তো আমরা ডিক্লেয়ার করে ফেলছি, এখন অ্যারেটাকে আমাদের কি করতে হবে, ইনিশিয়েট করতে হবে, বা অ্যারের মধ্যে আমাদেরকে ভ্যালু রাখতে হবে। ভ্যালু রাখার জন্য আমরা কি করতে পারি, আমরা ইন্ডেক্সটাকে ব্যবহার করতে পারি। আমরা তো অলরেডি বললাম যে ইন্ডেক্সটা কীরকম, অর্থাৎ শুরুটার ইন্ডেক্স হবে 0, কিন্তু শুরুটাতে আমরা একটা স্টুডেন্টের মার্ক রাখবো, সেখানে আমরা বলতেছি যে মার্কস থার্ড ব্র্যাকেটের মধ্যে 0, বা মার্কস অফ 0 হবে কি, যে 0 ইন্ডেক্সের মার্কস যে অ্যারেটা আছে, এটার 0 ইন্ডেক্সে তুমি স্টোর করা হচ্ছে 87কে। এরপর হচ্ছে 1 নাম্বার যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্সে সেভ করা হচ্ছে 82কে, 2 নাম্বার ইন্ডেক্সে সেভ করা হচ্ছে 76, 3 নাম্বারে 85, 4 নাম্বারে 88। তার মানে কি 5টা ইন্ডেক্সে তুমি 5টা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু তুমি আমাকে স্টোর করে দাও। তার মানে কি 5টা ইন্ডেক্সে আমরা কিন্তু ভ্যালু স্টোর করে ফেলছি। এখন আমরা কি জানি, আমরা জানি যে আমরা ভ্যারিয়েবল প্রিন্ট করার জন্য আমাদের কি লাগে, একটা প্রিন্টএফ ফাংশন লাগে। প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা যেহেতু এগুলো হচ্ছে কি ইন্টিজার টাইপের জিনিসপত্র, তার মানে কি আমাদের এখানে পার্সেন্টেজ ডি দিতে হবে। পার্সেন্টেজ ডি দেওয়ার পরে আমরা যেটাকে প্রিন্ট করতে চাই, একটা পার্টিকুলার ভ্যালুকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি বলবো, মার্কস অফ, এর মাঝখানে আমরা এটা একটা ইন্ডেক্সটা দিয়ে দিব। এখানে তুমি 0 দিছো, 0-এর জায়গায় তুমি 4 দিলে 88 প্রিন্ট হবে। এখানে তুমি যদি 3 দাও 85 প্রিন্ট হবে। এখানে তুমি যদি 2 দাও তাহলে হচ্ছে 76 প্রিন্ট হবে। এভাবে তোমার মতো তুমি যে ইন্ডেক্সটা তোমার প্রিন্ট করার প্রয়োজন বা অ্যাক্সেস করার প্রয়োজন, তুমি সেটাকে অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে, এভাবেও কিন্তু আমরা অ্যারেটাকে নিয়ে কাজ করবো। আমরা অ্যারের সামনের দিকে আলোচনা দিতে আমরা এরকম ভালো বুঝতে পারবো। এখানে ইন্ডেক্সিং নিয়ে ভালো আলোচনা আছে। আমরা যদি একটু জিনিস খেয়াল করি, ইন্ডেক্সিংটা শুরু হয়ে হচ্ছে 0তম ঘরে, অর্থাৎ হচ্ছে আমাদের প্রথম যে ভ্যালুটা থাকবে সেটা হবে আমাদের 0 ইন্ডেক্সে, দ্বিতীয় উপাদান হবে হচ্ছে 1তমতে, মানে আমাদের লাস্ট ইন্ডেক্সটা হবে হচ্ছে আমাদের যদি হচ্ছে n সংখ্যক হচ্ছে আমাদের যদি nতম উপাদান থাকবে কোথায়, n-1তম পদে। ঠিক আছে, অর্থাৎ আমাদের লাস্টের যে ইন্ডেক্সটা হবে সেটা হচ্ছে আমাদের টোটাল এলিমেন্টের নাম্বারের চেয়ে 1 কম। ওকে,
এই ঘরগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্সগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা আমাদের এর ডিফারেন্ট এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারি। এরর ইন্ডেক্সটা শুরু হয় হচ্ছে 0 থেকে। এটুকু আমাদের মনে রাখলেই আমাদের আজকের মতো আজকের জন্য ইন্ডেক্সিং পড়াটা শেষ। ওকে, অ্যারের একটা এক্সাম্পল আছে। আমরা অ্যারেতে হচ্ছে এখন একটা কাজ করব, আমরা অ্যারেতে 10টা সংখ্যা রাখবো। 10টা সংখ্যা রাখার পরে এবং সেই 10টা সংখ্যায় আমরা কি করব, আমরা সেই 10টা সংখ্যার যোগফল বের করবো। পাশাপাশি আমরা এটা তো খুব সহজে করে দেওয়া আছে এখানে। এখানে কি করা আছে আমরা সেটাকে একটু জাস্ট বুঝিয়ে বলি। এখানে যেটা করা আছে সেটা কি, এখানে করা আছে হচ্ছে যে আমাদের ইন্টিজার নাম্বারস নামের একটা অ্যারে তৈরি করা হয়েছে এবং অ্যারেতে 10টা এলিমেন্ট থাকবে সেটাও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন একসঙ্গে করা হয়েছে। ডিক্লারেশন তো এই পর্যন্ত শেষ, এখন দেখো ইনিশিয়ালাইজ করা হয়েছে। ইনিশিয়ালাইজ করার একটা উপায় আমরা কি দেখছি, ইন্ডেক্স ধরে ধরে একটা একটা করে ইনিশিয়ালাইজ করা, এইভাবে করা যেতে পারে। আবার আরেকটা উপায় কি হতে পারে, তুমি একটা দুইটা সেকেন্ড ব্রেকেট দাও, সেকেন্ড ব্রেকেট দিয়ে তুমি হচ্ছে এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে হচ্ছে 0তম ইন্ডেক্স এটা থাকবে, 1 নম্বর ইন্ডেক্স এটা থাকবে, 2 নম্বর ইন্ডেক্স এটা থাকবে, 3 নম্বর ইন্ডেক্স এটা থাকবে, 3 নম্বর 4 নম্বরে 5 নম্বরে 6 7 8 এভাবে প্রত্যেকটা ইন্ডেক্সে এরকম ভ্যালু থাকবে। ওকে, আমরা এখন যদি হচ্ছে এই কোডটা আমরা যদি আমাদের নিজের মতো করে আমরা করার চেষ্টা করি তাহলে কিরকম ভাবে করা যেতে পারে, অর্থাৎ আমরা এর মধ্যে 10টা নাম্বার থাকবে, সেই 10টা নাম্বার আমরা হচ্ছে যোগ করে সেই যোগফলটাকে আমরা প্রিন্ট করব। ওকে, সো আমরা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিওতে চলে গেলাম। আমরা আমাদের এই পার্টটুকুকে আপাতত মুছাইয়া দিলাম। আমরা হচ্ছে শুরুতে আমরা যেটা করবো, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করবো, ইন্টিজার অ্যারে নামের আমরা হচ্ছে ARR দিয়ে একটা ধরো যে ডিক্লেয়ার করলাম, এটাতে আমরা 10টা জিনিসপত্র রাখবো এবং 10টা জিনিসপত্রের জন্য আমরা হচ্ছে আপাতত হচ্ছে ইনিশিয়ালাইজ করে ফেলি। ইনিশিয়ালাইজের জন্য আমরা ধরলাম জাস্ট মন মতো নাম্বার দিতে থাকি। তারপরে ধরো 66 77, ওটা হচ্ছে 3 2 5 3 3 5 5 1 1 3 3 6 7, তো আবার দিই, কোনো সমস্যা নেই। তো ওয়ান ডুপ্লিকেট করে না করলাম, 3 2 দেই, আর হচ্ছে 4 3 দেই, 3 3 6 3 9 10। ওকে, লাস্টের কমাটা দেওয়ার প্রয়োজন নাই। ওকে, আমরা তাহলে 10টা এলিমেন্ট দিয়ে কিন্তু একটা অ্যারে আমরা বানাই ফেলছি। সো এখন আমাদের কাজ কি হবে, আমাদের অ্যারের মধ্যে এই যে এই জিনিসপত্রগুলো আছে এই সবগুলোর সংখ্যার যোগফল আমরা বের করতে চাই। তাহলে আমাদের কি লাগবে, এখানে আমরা ইন্ডেক্সিংটা ব্যবহার করে অ্যারেটাকে খুব সহজে অ্যাক্সেস করতে পারি। আমরা এখানে ইন্ডেক্সিং ব্যবহার করে কি করব, আমরা খুব সুন্দর একটা ফর লুপ বানাই ফেলবো। ফর লুপ বানানোর পরে আমরা জানি যে ফর লুপের জন্য আমাদের এখানে একটা ফর লুপের একটা ভ্যালুর মানে একটা লুপের ভেতরে যে লুপ ভ্যারিয়েবলটা থাকবে সেটাকে ইনিশিয়ালাইজ করতে হয়। আমরা এখানে ডিক্লেয়ার আর ইনিশিয়ালাইজটা একসঙ্গেই করতে পারি। আমরা এখানে লিখলাম ইন্টিজার আই ইকুয়ালস টু, আমাদের হচ্ছে ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে, তার মানে আমাদের এখানে শুরু করতে হচ্ছে 0 থেকে, 0 থেকে শুরু করলাম। এইটা চাইলে তোমরা হচ্ছে যে এই যে এই ভ্যারিয়েবলটাকে আগে ডিক্লেয়ার করে এখানে জাস্ট ইনিশিয়ালাইজ করতে পারো। সেক্ষেত্রে তোমার হচ্ছে যদি আগে ডিক্লেয়ার করা থাকে তাহলে কি তোমাকে এখানে ইন্টিজার কথাটা লেখা দরকার নাই, বাট এখানে যেহেতু আমাদের ইনিশিয়ালাইজেশন এবং ডিক্লেয়ারেশন একসঙ্গে করতেছে সেক্ষেত্রে আমরা এখানে ইন্টিজারটা লিখে ফেললাম। এবং এটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে, এটা কাজ করবে হচ্ছে আমরা জানি কি এখানে আমাদের এলিমেন্ট আছে হচ্ছে 10টা, আর এলিমেন্টের 10টা হলেও আমাদের লাস্ট ইন্ডেক্স কত, ইন্ডেক্সটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স হচ্ছে 9, তার মানে কি আমাদের 10-এর চেয়ে ছোট হলে যথেষ্ট। তার মানে আমরা বলতে পারি যে আই লেস দেন 10, এবং আই এর ভ্যালুটা আস্তে আস্তে করে বাড়বে, কারণ ইন্ডেক্স তো 0, 0-এর পরে 1, 1-এর পর 2 এরকম ভাবে ইন্ডেক্সটা যাবে, এর জন্য আমাদের কি আই এর ভ্যালুটা ধীরে ধীরে বাড়বে। ওকে, এরপর আমাদের কাজটা কি হবে, আমাদের তো যোগফলটা রাখতে হবে। যোগফলটা রাখার জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে ইন্টিজার সাম নামের একটা ভ্যারিয়েবল বানাই এবং এখানে আপাতত 0 ইনিশিয়ালাইজ করে রাখি। ইনিশিয়ালাইজ করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে সামের মধ্যে আস্তে আস্তে করে জিনিসপত্রগুলো ঢুকানো। প্রথমে কি ঢুকাবে, প্রথমে ঢুকাবো হচ্ছে আমাদের এই 12টা আমরা হচ্ছে এই সামের সাথে যোগ করবো, এরপর হচ্ছে 34টাকে যোগ করবো, 45টাকে যোগ করবো, এভাবে হচ্ছে একটা একটা করে আমরা এই সামের সাথে যোগ করবো। তাহলে আমাদের কি করতে হবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস, সাম প্লাস কি হবে, এই যে আমাদের অ্যারের প্রথমবার কি হবে, প্রথমে হচ্ছে আমাদের অ্যারের প্রথম এলিমেন্টটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, অ্যারে অফ 0, বাট 0 বললে তো বারবার প্রথম ইন্ডেক্সটাই বা প্রিন্ট হবে, তার মানে কি আমাদের এখানে বসাই দিতে হবে হচ্ছে অ্যারে অফ আই, অর্থাৎ কি এখানে আই এর ভ্যালু প্রথমবার কি হবে, আই এর ভ্যালু প্রথমবার 0 বসবে, 0 বসার পরে ইনক্রিমেন্ট হয়ে পরের বার হচ্ছে 1 বসবে, পরের বার 2 বসবে, এভাবে কিন্তু আই এর ভ্যালুটা যেহেতু ইনক্রিমেন্টেড হচ্ছে তার মানে কি আমাদের একবার এক এক ভ্যালু আসবে। প্রথমবার আসবে হচ্ছে 12, পরের বার 34, তারপরে 45, 66, 67, 77 এরকম করে আমাদের 10টা আলাদা আলাদা ভ্যালু আলাদা আলাদাভাবে আসবে। তাহলে এখন যদি আমরা এটাকে জাস্ট প্রিন্ট করে, সরি প্রিন্ট তো আমরা করি নাই, প্রিন্ট আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রিন্ট এফ করতে হবে। প্রিন্ট এফ করবো আমরা কাকে, প্রিন্ট এফ করবো হচ্ছে আমরা পার্সেন্টেজ ডি করবো, আমরা সামটাকে প্রিন্ট করবো। তাহলে একটু যদি আমরা খেয়াল করি, আমরা যদি সামটাকে এখন প্রিন্ট করে দিই তাহলে কি হবে ঘটনাটা, আমাদের কিন্তু সামটা প্রিন্ট হয়ে চলে আসবে, অর্থাৎ এই যে 10টা সংখ্যা ছিল এই 10টা সংখ্যার যোগফল কিন্তু আমাদের এখানে সাম আকারে চলে আসছে।
এখন এইটা তো তুমি একটা ভাবে অ্যারে ইনিশিয়ালাইজ করা শিখছো। এখন তুমি তো চাইলে হচ্ছে যে আমরা আরেকটা এক্সাম্পল দেখছিলাম যে ইন্ডেক্স ধরে ধরে একটা একটা করে ইন্ডেক্স নিয়ে তুমি কিভাবে হচ্ছে আমাদের অ্যারের মধ্যে ডাটা রাখতে পারো সেটাও শিখছো। এখন তুমি যদি অ্যারের মধ্যে ইউজার থেকে ইনপুট নিতে চাও তাহলে কি করতে পারো, তাহলে তোমার অ্যারেটাকে তুমি এখানে ডিক্লেয়ার ঠিকই করছো, ইনিশিয়ালাইজ করো নাই, তুমি এখন হচ্ছে চাচ্ছ যে তুমি অ্যারের ইনপুটটা তোমার ইউজারের কাছ থেকে নিবা। এটাও তুমি সুন্দর করে ফর লুপ দিয়ে করতে পারো। সো ফর লুপের ক্ষেত্রে তুমি ফর চালাইলা, ফর চালানোর পরে ইন্টিজার। আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি যে এই যে তুমি এখানে ইন্টিজার আইটাকে ডিক্লেয়ার করছো না, এই যে এই ইন্টিজার আইটা যেহেতু হচ্ছে এখানে একটা লোকাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি এই আইটাকে এই লুপের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না, শুধুমাত্র এই আইটা এই লুপের মধ্যেই কাজ করবে। অন্য জায়গায় তুমি হচ্ছে যদি আইটাকে খুঁজে বের করতে চাও তুমি দেখবা যে আইটাকে খুঁজে পাচ্ছে না। সেখানে আমরা আই নামের আরেকটা এই আই নামের ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করে ফেললাম জিরো থেকে এবং আই লেস দেন হবে হচ্ছে আমাদের 10। কারণ হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা মানে ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্স হবে হচ্ছে 9, 9 তো 10-এর চেয়ে ছোটো, তার মানে 10-এর চেয়ে ছোটো গেলেই যথেষ্ট, আমাদের 10 সমান যাইতে হবে না। তার মানে হচ্ছে আই প্লাস প্লাস। ওকে, এটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ফর লুপ বানাইলাম। এখন প্রথমে যে ইনপুটটা পাবা সেই ইনপুটটা কি হবে, সেই ইনপুটটা যাবে হচ্ছে আমাদের ইন্ডেক্স 1-এ। তাহলে আমরা যদি আমরা একটু জাস্ট হচ্ছে একটু সুন্দর করে, আচ্ছা প্রিন্ট এখানে এখানে প্রিন্ট দিলে বারবার প্রিন্ট হবে, এখানে আমরা প্রিন্ট দিলাম না। প্রিন্টটা চাইলে তুমি হচ্ছে এই যে ফর লুপের বাইরে এখানে তুমি একটা প্রিন্ট দিতে পারো যে ইন্টার ইউর নাম্বার। ওকে, তুমি জাস্ট বলে দিতে পারো যে প্রিন্টএফ এন্টার ইউর নাম্বারস। যেহেতু আমরা হচ্ছে এখানে মাল্টিপল নাম্বার ইনপুট দিব, আমরা এখানে ইন্টার ইউর নাম্বারস বলে দিলাম। ওকে, এখানে আমরা বলবো হচ্ছে স্ক্যানএফ করবা তুমি। স্ক্যানএফ করবা কাকে? স্ক্যানএফ করবা হচ্ছে একটা ইন্টিজার টাইপের জিনিসকে, তার মানে পার্সেন্টেজ ডি কে স্ক্যান করবা এবং তুমি এটাকে সেভ করবা হচ্ছে। আচ্ছা অ্যারের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে অ্যান্ড দিতে হয় না, কারণ হচ্ছে যে অ্যারে আসলে নিজেই হচ্ছে ওর কি বলবো, নিজেই হচ্ছে ওর অ্যাড্রেসটাকেই রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। সো এইটুকু, এটা তোমার জটিল দিকে যাওয়ার কথা দরকার নাই, তুমি জাস্ট মনে রাখো এরকম যে অ্যারে নিজেই হচ্ছে একটা অ্যাড্রেস শো করে বা অ্যাড্রেস ধারণ করে। সো ওই অ্যাড্রেসের মতো সরাসরি চলে যায়, তার মানে এখানে তোমাকে কষ্ট করে আর হচ্ছে অ্যান্ড দিতে হবে না। এখানে হচ্ছে অ্যারে অফ আই দিয়ে দিল, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে আয়ের ভ্যালু যখন 0 তখন হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে একটা ভ্যালু স্ক্যান হবে, সেকেন্ড আয়ের ভ্যালু যখন 1 তখন সেকেন্ড ইন্ডেক্সে একটা ভ্যালু স্টোর হবে, এরকম। তাহলে যদি আমরা এখন হচ্ছে এটাকে রান করি, তাহলে দেখো শুরুতে আমাদের একটা ভ্যালু চাচ্ছে, ভ্যালু কয়টা চাবে? 10টা চাবে। 1 চাপলাম, এন্টার চাপলাম, আবার চাচ্ছে। ওকে, আর ইনপুট নিচ্ছে না কেন? ওয়েট, ওদের কোডে কোথাও ভুল হয়েছে। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যারে ওয়াই, এটাকে আবার রান করি যদি 1 2, দুইটা নিয়ে থেমে যাচ্ছে কেন? দুইটা নিয়ে কোডটা হচ্ছে আমাদের গিয়ে এক্সিট হয়ে যাচ্ছে। আচ্ছা কোডে কোথাও সমস্যা আছে। ইন্ট 0 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে, 10-এর চেয়ে ছোট। ওকে, এটা তো কোনো সমস্যা নাই। সেখানে কি এন্ড লাগবে? যদি এন্ড দিয়ে দেখি তাহলে কিরকম হয় একটু খেয়াল করি। 4 4, আচ্ছা এন্ড লাগবে। ওকে, 10টা 4 যোগফল হচ্ছে 40। তাহলে হচ্ছে আমাদের এর জন্য এন্ডটা লাগবে, ঠিক আছে। আমরা হচ্ছে এটা আমি একটু ভুল বলছিলাম যে এর জন্য এন্ড লাগে না, এটা ভুল, আসলে স্ট্রিং এর জন্য এন্ড লাগে না, বাট এর জন্য দেখতেছি লাগতেছে, ঠিক আছে। সো আমি এটা একটু ভুল বলছিলাম, সবাই একটু এই আগের ভুলটার জন্য সরি। বাট হচ্ছে তোমাকে এখানে এন্ড দিতে হবে, সরি। সো তুমি কিন্তু এইভাবে তোমার এই যে ফর লুপটা, এরকম একটা ফর লুপ ইউজ করে কিন্তু তোমার যে কোনো একটা অ্যারেতে তুমি কিন্তু নাম্বার ইনপুট নিয়ে ফেলতে পারো, এবং ইনপুট নিয়ে নাম্বার নিয়ে তুমি কিন্তু পরবর্তীতে আরো ফর লুপ ইউজ করে কিন্তু তুমি এভাবে যে কোনো সাম বা অন্যান্য যা কিছু লাগে সেগুলো তুমি বের করে ফেলতে পারো। সো এরকম একটা জিনিস কিন্তু আমরা দেখে ফেললাম। সো আমরা আমাদের পরবর্তী যে কাজে চলে যাই, এই পরবর্তী স্লাইডে আমাদের জন্য কি আছে। তো এর 10টা নাম্বার রাখা আছে, সেই 10টা নাম্বার কিভাবে যোগ করতে হয় সেটা আমরা অলরেডি দেখছি। আমরা এখন সামনের দিকে আগাই। তো সোয়াপিং, সোয়াপিং জিনিসটা কি? ধরো যে তোমার দুইটা ভ্যারিয়েবল, দুইটা জিনিস আছে। সাপোজ তোমার এরকম দুইটা ভ্যারিয়েবল আছে, ধরো তোমার এক্স আর ওয়াই ভ্যারিয়েবলে দুইটা আলাদা আলাদা জিনিস আছে। এটা তো ধরো হচ্ছে 5 আছে, এটা তো ধরো আছে হচ্ছে 10। এখন তুমি চাচ্ছ কি যে এই 10টা এক্সে চলে যাক, আর হচ্ছে যে এই 5টা এইটা ওয়াইতে চলে আসুক, এরকম কিছু একটা তুমি চাচ্ছ। অর্থাৎ দুইটার মধ্যে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এক্সচেঞ্জ করতে চাচ্ছ, এটাকে আমরা বলতেছি হচ্ছে সোয়াপিং। এই সোয়াপিংটা করার ক্ষেত্রে তুমি একটা ছোট্ট কাজ করে ফেলতে পারো। ছোট্ট কাজটা কি? যে তুমি
এই সোয়াপিং এর জন্য একটা 3 নাম্বার ভেরিয়েবলের সাহায্য নিতে পারো, ঠিক আছে? এটাকে আমরা সাধারণত টেম্প নামে ডাকি। এখানে টেম্প নামে ডাকা হয়নি, এটা সি নামে ডাকা হয়েছে। এটা একটা টেম্পোরারি ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে পারো। এটাকে আমরা অনেক সময় টেম্প বা টেম্পোরারি ভেরিয়েবল নামে ডাকি। সো এখানে কি হবে, শুরুতে তুমি আমাদের তো হচ্ছে এক্স এ একটা ভ্যালু আছে, ওয়াই তে একটা ভ্যালু আছে, ঠিক আছে? এখন তুমি চাইলে কি করতে পারো, তুমি ওয়াই এর ভ্যালুটা এক্স এ রাখতে পারো ঠিকই, কিন্তু তার সাথে সাথে কি এক্স এর যে আগের ভ্যালুটা সেটা তো হারাই যাবে। তুমি এখন তাহলে কি করতে পারো, তুমি চাইলে একটা কাজ করতে পারো, সেটা কি, যে তুমি এক্স এর ভ্যালুটা আগে একটা টেম্প নামের ভেরিয়েবলে রেখে দিলা, এখানে তুমি আপাতত রেখে দিলা। এরপরে কি করলা, তুমি ওয়াই এর নাম্বারটা তুমি এক্স কে দিয়ে দিলা, মানে ওয়াই এর ভিতরে যা ছিল তুমি সেটা এক্স কে দিয়ে দিলা। এখন এক্স এর মধ্যে অলরেডি ওয়াই এর ভ্যালুটা চলে আসছে, আর এক্স এর আগে যেটা ছিল সেটা কি টেম্পের কাছে আছে। তাহলে এখন তুমি কি করবা, তুমি টেম্পের মধ্যে যেটা আছে সেটা তুমি কি করলা, তুমি ওয়াই কে দিয়ে দিলা। তাহলে এখন কি হলো, আগে এক্স এর কাছে যেটা ছিল সেটা ওয়াই এর কাছে চলে আসছে, আর আগে ওয়াই এর কাছে যেটা ছিল সেটা এক্স এর কাছে চলে গেছে। মানে কি দুইটার মধ্যে একটা ভ্যালু এক্সচেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে সোয়াপিং। সোয়াপিংটা আমরা কিভাবে করছি, এখানে এখানে তুমি জাস্ট চিন্তা করো যে আগে আমাদের এর মধ্যে 15 ছিল এবং বি এর মধ্যে হচ্ছে 9 ছিল শুরুতে। এখন আমি কি করতেছি, আমি এই যে এই এর মধ্যে যে 15টা ছিল এটা আগে আপাতত সি এর মধ্যে রেখে দিতেছি, অর্থাৎ সি এর মধ্যে আমি এর 15টা রেখে দিলাম। এখানে এখন কত আছে, এখানে আছে হচ্ছে এখন 15। এরপর হচ্ছে আমি কি করলাম, এর মধ্যে বি কে রাখলাম। এখন বি তে আগে কত ছিল, 9 ছিল, তার মানে এর মধ্যে কত চলে আসতেছে, এখানে এখানে চলে আসতেছে হচ্ছে 9। 9 কার মধ্যে চলে আসলো, এর মধ্যে চলে আসলো। এখন এর মধ্যে তো 9 চলে আসছে, এখন বি এর মধ্যে আমাকে তো এই 15টা ঢুকাইতে হবে। কিভাবে ঢুকাইতে পারি, আমি আমি হচ্ছে জানি কি এই 15টা অলরেডি আছে হচ্ছে সি এর কাছে, তার মানে কি আমি কি বললাম, সি এর যে ভ্যালুটা এখন সেটাকে বি এর কাছে দিয়ে দিলাম। তাহলে বি তে চলে আসলো হচ্ছে 15। তার মানে কি এখন এই বি এর কাছে 15 চলে আসছে, এর কাছে 9 চলে আসছে, মানে কি আমাদের যে সোয়াপিংটা সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে একটু জাস্ট প্র্যাকটিক্যালি রান করে দেখি তাহলে আমাদের আরো এই জিনিসটা বোধগম্য হবে। জাস্ট প্র্যাকটিক্যালি এটাকে রান করে ফেলি। ওকে, আমরা এখানে চলে আসলাম। আমাদের হচ্ছে আপাতত হচ্ছে জাস্ট অত কিছু দরকার নেই, আমরা হচ্ছে ইন্টিজার এর আমরা একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমরা দিয়ে রাখলাম হচ্ছে আপনার 14, আর ইন্টিজার বি নামের একটা ভেরিয়েবল বানাইলাম, সেখানে আপাতত দিয়ে রাখলাম হচ্ছে 20, আর ইন্টিজার টেম্প নামের একটা কিছু বানাইলাম, সেটা আমাদেরকে ডিক্লেয়ার করলাম, বাট এটা যে এখন ইনিশিয়ালাইজ করতে হবে এমন কোনো কথা নাই। এখন আমরা কি চাচ্ছি, যে আমরা বি এর ভ্যালুটা কোনোভাবে এতে নিয়ে যাবো আর এর ভ্যালুটা বিতে আনবো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা আপাতত হচ্ছে এর ভ্যালু বা বি এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু আমরা আপাতত টেম্পে রাখতে পারি। তাহলে আমরা টেম্পের মধ্যে কিছু একটা রাখবো, তাহলে আপাতত আমরা বি এর ভ্যালুটা রাখলাম। আমরা বি এর যে ভ্যালুটা সেটা টেম্পে চলে গেছে। এখন আমাদের কাস্ট বি এর যে জিনিসটা সেটা তো অলরেডি ব্যাকআপ হয়ে গেছে, তার মানে কি আমরা বি এর মধ্যে এখন চাইলে এর ভ্যালুটা রাখতে পারি। এর ভ্যালুটা অলরেডি বি তে চলে আসছে, ঠিক আছে? এখন এর মধ্যে তো বি এর ভ্যালুটা নিয়ে যেতে হবে। এখন বি এর ভ্যালুটা তো অলরেডি অল্টার্ড হয়ে গেছে, কিন্তু সেটা আবার আমরা ব্যাকআপ হিসেবে রাখছি কোথায়, টেম্পের মধ্যে। তার মানে কি এখন আমরা জাস্ট এর মধ্যে যদি বলে দেই যে ভাই তুমি টেম্প থেকে তোমার ভ্যালুটা নিয়ে নাও, তাহলে কিন্তু কাজ শেষ। এখন তুমি যদি হচ্ছে প্রিন্ট এফ চাপো, প্রিন্ট এফ চেপে তুমি যদি লিখো হচ্ছে এ সমান পার্সেন্টেজ পার্সেন্টেজ ডি, এখানে দিয়ে তুমি যদি হচ্ছে একটা নিউ লাইন দাও, নিউ লাইন দিয়ে তুমি যদি লিখো হচ্ছে বি পার্সেন্টেজ ডি, এরকম একটা লিখো। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, আমরা এরপরে আমরা একটা কিছু একটা ইন্টিজার প্রিন্ট করবো এবং বি এর পরে একটা ইন্টিজার প্রিন্ট করবো। তাহলে এর মধ্যে আমরা কিছু প্রিন্ট করবো, এর ভ্যালুটাই প্রিন্ট করবো, আর বি এর পরে আমরা বি এর ভ্যালুটা প্রিন্ট করবো। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, আমরা এই যে এই জায়গায় এর ভ্যালুটা প্রিন্ট করব, আর এই যে এই জায়গাটাতে আমরা বি এর ভ্যালুটা প্রিন্ট করবো। এখন এতে আগে ভ্যালু ছিল 14, আর এখন হয়ে যায় সোয়াপিং এর পরে হয়ে যাওয়ার কথা হচ্ছে কত 20। তার মানে দেখবো যে আসলে এর পরে এখানে 20 হয়ে যাচ্ছে, আর হচ্ছে এই বি এর পরে এখানে 14 হয়ে যাচ্ছে, মানে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এখন কোডটা রান করি আমরা দেখতে পারবো যে এর ভ্যালু কিন্তু আগে ছিল কত, আমরা ইনিশিয়ালাইজ করছিলাম 14 দিয়ে, কিন্তু এ এর হচ্ছে এখন হয়ে যাচ্ছে হচ্ছে 20, আর বি এর ভ্যালুটা আমরা ইনিশিয়ালাইজ করছিলাম 20 দিয়ে, কিন্তু এখন হয়ে গেছে হচ্ছে 14, অর্থাৎ দুইটার মধ্যে একটা সোয়াপিং কিন্তু হয়ে গেছে। ওকে, সো এখন যদি আমরা আমাদের সোয়াপিং জিনিসটা আমরা শিখে ফেললাম, এবং সোয়াপিং দিয়ে অনেক ইম্পর্টেন্ট বা মজার মজার কাজ করা সম্ভব, সেটা আমরা আস্তে আস্তে এখন দেখবো। ওকে, এখন এরর রিভার্স করা, ঠিক আছে? এখন এরর রিভার্স করা বলতে দুই ধরনের জিনিস করা যায়, ঠিক আছে? এখন এরর রিভার্স করা বলতে দুই ধরনের জিনিস করা যায় বলতে কি, ধরো যে তুমি একটা অ্যারে রিভার্স করে ওই অ্যারেটা আসলেই রিভার্স করে ফেলবো, অর্থাৎ হচ্ছে ভ্যালুগুলো এক্সচেঞ্জ হয়ে রিভার্স হয়ে যাবে, এরকম একটা কিছু হতে পারে। আরেকটা জিনিস হতে পারে সেটা কি, জাস্ট তুমি হচ্ছে রিভার্স ওয়েতে প্রিন্ট করবা। রিভার্স ওয়েতে প্রিন্ট করা বলতে কিরকম হতে পারে সেটা আমরা যদি জাস্ট একটু দেখি। আবার ভিজুয়াল স্টুডিওতে চলে গেলাম। আমাদের ধরো যেরকম একটা অ্যারে আছে, সরি আমাদের তো ভেরি ডিক্লেয়ার করার জন্য ইন্টিজার অ্যারে অফ, ধরো আমরা 5টা নাম্বারের একটা অ্যারে বানাইলাম। এখানে আমরা দিয়ে ধরো হচ্ছে আপাতত 1 2 3 4 5 এটা দিলাম, কারণ হচ্ছে এটা আমার বুঝতে সুবিধা হবে আসলে।
সো 5টা এলিমেন্টের একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম। এখন এই অ্যারের মধ্যে আমরা একটা কাজ করতে পারি যে রিভার্স ওয়েতে এটাকে আমরা জাস্ট প্রিন্ট করে দেখাইতে পারি। আরেকটা কাজ করতে পারি যে আমরা এই অ্যারেটাকে আমরা একদম উল্টায় ফেলতে পারি, অর্থাৎ হচ্ছে প্রথম ইন্ডেক্সে 5 চলে আসবে, দ্বিতীয় ইন্ডেক্সে 4 চলে আসবে, এরকম একটা কাজ করতে পারি। আর জাস্ট হচ্ছে রিভার্স ওয়েতে প্রিন্ট করতে পারি। রিভার্স ওয়েতে প্রিন্ট করার জন্য আমাদের কিছুই করতে হবে না, আমাদের ফর লাগবে একটা ফর লুপ। প্রিন্ট কীভাবে করতে হয় সেটা আমরা জানি। এখানে আমাদের যেহেতু আমরা উল্টাভাবে প্রিন্ট করবো, সেখানে আমরা ইনিশিয়ালাইজেশনটা ইন্টিজার আয়ের ভ্যালুটা আমরা শুরু করবো হচ্ছে আমাদের আইটা শুরু হবে কোথা থেকে, শুরু হবে হচ্ছে আমাদের লাস্টের থেকে প্রিন্ট করবো। মানে কি লাস্টের ইন্ডেক্সটা কত আমাদের 4, যেহেতু 5টা এলিমেন্ট আছে তার মানে আমরা হচ্ছে 4 থেকে শুরু করবো। ইনিশিয়ালাইজেশনটাই হচ্ছে 4 থেকে, এবং আমাদের ইনিশিয়ালাইজেশন হওয়ার পরে এটা চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 থাকবে। ততক্ষণ পর্যন্ত গ্রেটার দেন অর ইকুয়াল 0 ততক্ষণ পর্যন্ত চলবে, এবং আয়ের ভ্যালুকে আস্তে আস্তে কমাইতে হবে, কারণ 4 থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে লাস্টের দিকে আসবে, তার মানে কি কমাইতে হবে, তার মানে হচ্ছে আই মাইনাস মাইনাস, মানে হচ্ছে আয়ের ডিক্রিমেন্ট করলাম। এই করার পরে আমরা যদি এখন জাস্ট হচ্ছে প্রিন্ট এফ করি, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে যদি আমরা হচ্ছে অ্যারে অফ আই দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের এখন এই অ্যারেটা রিভার্স ওয়েতে প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ জাস্ট অ্যারেটা রিভার্স ওয়েতে প্রিন্ট হয়ে আসলো। তাহলে দেখুন 5 4 3 2 1, ঠিক আছে, আমরা জাস্ট স্পেস দিয়ে দিই, তাহলে আমাদের স্পেসটাও প্রিন্ট হবে। দেখো এখানে কিন্তু 5 4 3 2 1 উল্টোভাবে প্রিন্ট হয়েছে। কিন্তু আমি যদি চাই এরকম যে 5টা এই প্রথম ইন্ডেক্স চলে আসবে আর 4টা এখানে চলে আসবে, এরকম করতে চাইলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা যদি একটু জাস্ট হচ্ছে একটু আমাদের যদি একটু দেখার চেষ্টা করি তাহলে কীরকম হয় বিষয়টা। বিষয়টা খুবই সহজ। দেখো জাস্ট আমাদের ধরো যে এরকম একটা অ্যারে আছে, আমাদের এরকম ধরো যে একটা অ্যারে আছে, ঠিক আছে, অ্যারেটার মধ্যে ধরো যে এরকম এরকম ভ্যালু আছে। ওকে, এখন রিভার্স করা মানে কি, তুমি যদি একটা জিনিস চিন্তা করো, একটু আমরা সোয়াপ করা শিখছি, আমরা যদি এরকম কিছু একটা করতে পারি যে এই ভ্যালুটা এই যে এই লাস্টেরটার সাথে সোয়াপ হবে, তার মানে কি এই সোয়াপ হইলে কি হবে, সোয়াপ হইলে আমাদের প্রথমটা লাস্টে চলে গেল আর লাস্টেরটা ফার্স্টে চলে আসলো, সোয়াপ হয়ে গেল। এটার এটার মধ্যে যদি সোয়াপ হয় এবং এটার এটার মধ্যে যদি সোয়াপ হয় তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমাদের সোয়াপটা কয়বার হইতে হবে, আমাদের এর যতগুলো এলিমেন্ট তার অর্ধেকবার, ঠিক আছে। আর যদি চিন্তা করো যে তোমার যদি হচ্ছে বিজোড় সংখ্যক হয় তাহলে তো মাঝখানেটা তো মাঝখানে এমনি থাকবে, ওটা তো আর সোয়াপ করা দরকার নেই। তার মানে কি আমাদের যতগুলো এলিমেন্ট আছে তাকে 2 দিয়ে ভাগ করলে যতগুলো হয় ততবার যদি আমরা সোয়াপ করি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি কাজটা হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা জাস্ট হচ্ছে এটাকে যদি একটু এই যে আমাদের যে সুডোকোডটার দিকে তাকাই, অর্থাৎ আমাদের যে ফর লুপটা হবে সেটা কিরকম হবে যদি একটু তাকাই, এখানে এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ এলিমেন্ট, অর্থাৎ আমাদের অ্যারের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা হচ্ছে আমাদের এই এনটা বোঝাচ্ছে। তাহলে এটা যদি চিন্তা করো আইটা 0 থেকে শুরু হয়েছে এবং আইটা হচ্ছে কতবার চলবে, যতগুলো এলিমেন্ট আছে তার অর্ধেকবার চলবে, ঠিক আছে। এখন যদি 5বার থাকে, 5কে 2 দিয়ে ভাগ করলে সরি 5কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু হচ্ছে আমাদের 2.5 কিন্তু না, 2বার চলে যথেষ্ট। কারণ কি 5-এর ক্ষেত্রে যে মাঝখানের যে জিনিসটা থাকবে সেটা কিন্তু মাঝখানে থাকলেই হবে, মাঝখানেটা তো রিভার্স করলেও যা, সোজা থাকলেও তা, তাই মানে তার মানে কি মাঝখানেটা নিয়ে কাজ করা দরকার নাই, তার মানে কি n/2 করলেই যথেষ্ট। সো এখানে কি হবে, শুরুতে আমরা আমাদের যে এই যে সোয়াপিং এর জন্য আমাদের ধরো যে আমরা এইটার এটার মধ্যে সোয়াপিং করবো, তার মানে কি এর এই দুইটার মধ্যে যে কোনো একটা কি করতে হবে, আমাকে আমাকে আগে একটা ব্যাকআপ করে ফেলতে হবে, তাই না। এই ব্যাকআপ করে আমরা কি করলাম, আমি এই প্রথমটাকে ধরো যে এই ব্যাকআপের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। এরপরে আমি কি করলাম, এই প্রথমটার মধ্যে এই যে এই লাস্টেরটা আমি বসাইতে চাই এখানে মানে এইবারের জন্য তো লাস্টেরটা, কিন্তু যখন এইটাতে আসবে তখন কি লাস্টের আগেরটা, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে এন মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, এলিমেন্টের চেয়ে 1 কম, কারণ কি আমাদের লাস্টের যে সেটা হয় কি বলে আমাদের লাস্টের যে ইন্ডেক্সটা হয় সেটা কি হয়, আমাদের যতগুলো এলিমেন্ট তার চেয়ে 1 কম হয়। কারণ কি আমাদের 5টা এলিমেন্ট হলে আমাদের লাস্ট ইন্ডেক্সটা হবে হচ্ছে কত 4, তার মানে কি এই জন্য হচ্ছে এখানে n-1। ওকে, আর আইটা কেন কম, কারণ প্রথমবারে হচ্ছে আয়ের ভ্যালু 0, তার মানে কি লাস্টেরটা করবি, পরের বার হচ্ছে আয়ের ভ্যালু 1 কমে গেলে কি লাস্টের আগেরটা আসবে, তারপর আরেক কমে গেলে লাস্টের আগেরটা আসবে, এইভাবে কিন্তু হচ্ছে আয়ের ভ্যালুটা আমাদের বাড়বে। এবং কি এই যে আমাদের যে লেফট রাইট সাইড থেকে কিন্তু আমাদেরকে হচ্ছে শেষ দিক থেকে সামনের দিকে আগায় আস্তে আস্তে, তারপরে কি হবে এটা কিন্তু এই অ্যারে অফ আয়ে চলে আসবে। এরপরে হচ্ছে যে আমাদের এই দুইটার মধ্যে তো হচ্ছে সোয়াপ হচ্ছে, তার মানে কি এইটার মধ্যে আবার অ্যারে অফ আয়ের ভ্যালুটা কোথায় ছিল, আবার ট্যাম্পের মধ্যে ছিল, তার মানে কি ট্যাম্পের মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু আবার এই অ্যারে অফ আয়ের এই যে n-1 আইতে কিন্তু চলে আসলো। তার মানে কি আমাদের এই ভ্যালুটা এটার সাথে এক্সচেঞ্জ হলো, আমরা যদি আবার একটু ফ্রেশ করে আগাই, আমাদের এই ভ্যালুটা এটার সাথে এক্সচেঞ্জ হয়ে গেল, এইটা এটার সাথে এক্সচেঞ্জ হয়ে গেল, আর এটা যেরকম আছে এটা থাকলো কোনো সমস্যা নেই, কারণ কি এটা তো আলটিমেটলি সোজা গেলেও যেদিকে থাকবে সেখানে থাকবে, উল্টা দিক দিকে গেলেও সেখানেই থাকবে। তার মানে কি আমাদের এরকম সোয়াপিং করে কিন্তু আমরা একটা অ্যারেকে রিভার্স করে ফেলতে পারি। এই জিনিসটা কিন্তু আমাদের একটা মজার বিষয়, আমরা আশা করি এই জিনিসটা যখন নিজেরা প্র্যাকটিস করতে যাবো তখন বুঝে ফেলবো। যদিও আমাদের কাছে এটা এখন আপাতত কঠিন লাগতে পারে, কিন্তু তুমি যদি হচ্ছে একটু ঠান্ডা মাথায় এটাকে চিন্তা করো, আমরা যেহেতু সোয়াপিং শিখে ফেলছি, আমরা যেখানে যেটা করতেছি সেটা কি লাস্ট আর ফার্স্টের মধ্যে সোয়াপিং, এটুকু তুমি যদি হচ্ছে করতে পারো তাহলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে। তারপর সামনের দিকে যাই,
এরপর আসছে আমাদের লিনিয়ার সার্চ, অর্থাৎ আমাদের একটা অ্যারের মধ্যে কোনো একটা কিছু আছে কিনা সেটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই লিনিয়ার সার্চের মাধ্যমে করা যেতে পারে। ওকে, আমরা এই লিনিয়ার সার্চটা একটু করার চেষ্টা করি। ঠিক আছে, ধরো যে আমরা আমাদের যদি হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। ধরো যে আমাদের এই অ্যারেটাই, ঠিক আছে, এই অ্যারেটাই আমরা খুঁজে বের করতে চাই। ওকে, সো এই অ্যারেটা যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সরি অ্যারে খুঁজে বের করতে চাই না, অ্যারে থেকে একটা যে কোনো কিছু একটা আমরা খুঁজে বের করতে চাই। ধরো যে আমরা এই অ্যারে থেকে 5 খুঁজে বের করতে চাই, যে 5 কত নম্বর ইন্ডেক্সে আছে, বা 5টা আসলে আছে কিনা। ধরো যে আমরা এখানে 5-এর জায়গায় আরো কয়েকটা অ্যাড করে দেই, 6, 7, এরপর ধরো যে আমরা 9 অ্যাড করলাম, সরি 9, 8 না করে 9 করলাম। ওকে, এখানে 9 করলাম। একটা জিনিস খেয়াল করো, এখন আমরা যদি হচ্ছে আমাদের অ্যারেটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের তো অবশ্যই অ্যারেটার মধ্যে হচ্ছে চলতে হবে। চলার জন্য আমাদের কি লাগবে, অ্যারের 0 থেকে আমরা হচ্ছে আমাদের অ্যারের যে সাইজটা, এখানে যেহেতু হচ্ছে 8টা আছে, তার মানে 8-এর চেয়ে কম হলেই হবে অ্যারে প্লাস প্লাস। আমরা হচ্ছে শুরু থেকে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট চেক করবো। ঠিক আছে, আমরা খুঁজে বের করতে চাই, ধরো হচ্ছে আমরা যেটা খুঁজে বের করতে চাই আমরা ওটাকে কি এর মধ্যে রাখলাম, ইন্টিজার কি ইকুয়ালস টু হচ্ছে আপাতত হচ্ছে আমরা ধরলাম যে আমরা 6 খুঁজে বের করতে চাই, যে 6 এটার মধ্যে আছে কিনা সেটা আমরা একটু খুঁজি। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে আমরা যেহেতু 6-এ খুঁজবো, তার মানে কি আমাদের প্রত্যেকবার কি হবে, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে চেক করতে হবে যে অ্যারের এই যে এই এলিমেন্টটা এটা কি 6 কিনা, এটা 6 কিনা, এটা 6 কিনা। যদি 6 পাই তাহলে বলবো যে 6 পাইছি আমি। ঠিক আছে, এরকম একটা কিছু যদি আমরা করতে চাই, তাহলে আমরা কি করতে হবে, ইফ অ্যারে অফ আই ইকুয়ালস টু কি হয়, তাহলে তুমি কি বলবো আমাকে, আমাকে তুমি একটা জিনিস প্রিন্ট করে দেখো, প্রিন্ট এফ করে দিও। সেটা কি, সেটা হচ্ছে যে তুমি প্রিন্ট এফ করে দিও, আমি বললাম যে কি ফাউন্ড অ্যাট ইন্ডেক্স পার্সেন্টেজ টি আই, অর্থাৎ তুমি আই নাম্বার ইন্ডেক্সে তুমি যে কিটা খুঁজতেছো সেটা খুঁজে পাইছি। ঠিক আছে, এখন যদি তুমি জাস্ট হচ্ছে এই কোডটাকে রান করো, ঠিক আছে, এই কোডটাকে রান করলে তুমি যে কোথাও একটা ভুল বলতেছে আমাদের, এরে অফ আই নট নিয়ার ছিল তো এরে, এখানে কোথাও একটা ভুল বলতেছে কি এরকম, আমরা দেখি একটু আমাদের ভুলটা কোথায়। 1 2 3 4 5 6 7 8, আচ্ছা এরা 5 এর আমরা সাইজটা চেঞ্জ করিনি, আমরা এরাতে জিনিস রাখছি হচ্ছে 8টা, আবার সাইজ দিয়ে রাখছি 5, এর জন্য হচ্ছে কি এরাটা এই জিনিসটাকে কন্টেন্ট করতে পারতেছিল না, সরি। আমরা এখন যদি রান করি, দেখো অ্যারে অফ আই 6 কি সে খুঁজে পায় নাই, কোথায় সমস্যা হলো আবার। আমাদের হচ্ছে 0 থেকে শুরু হয়েছে, 8-এর আগ পর্যন্ত চলবে, আই প্লাস প্লাস হবে। ঠিক আছে, এর হচ্ছে এর অফ 0 যদি এর সমান হয়, এর অফ 1 2 3 4 5, 0 1 2 3 4 5, 5 নম্বরে হওয়ার কথা ছিল, কি ফাউন্ড এট ইন্ডেক্স 5, এরকম কিছু একটা আসার কথা ছিল। আমাদের কোথাও একটা ভুল হচ্ছে যে কারণে এটা আসে নাই। ইফ অ্যারে অফ আই ইকুয়ালস টু কি, হ্যাঁ এখানেও তো ঠিক আছে, কোথাও একটা ভুল হয়েছে আমাদের, হয়তো কন্ডিশনটা কাজ করতেছে না ঠিক মতো। আমরা যদি একটু উল্টায় লিখি, কি টু অ্যারে অফ আই, তাহলে কি হয়, আচ্ছা আই গ্রেটার দেন অর ইকুয়াল কেন দিচ্ছে, আমরা লিখবো হচ্ছে আই লেস দেন অর ইকুয়াল, সরি এখানেই তো খাপলাটা লাগছে। তো এখন উল্টায় লেখা সোজা লেখা একই জিনিস, সমস্যা নাই। তো দেখো কি ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 5, আর একটা হচ্ছে ইন্ডেক্স 8, 6 কি দুইবার আছে, নো, 0 1 2 3 4 5 6 7, আচ্ছা আমাদের এটা হচ্ছে 8-এর চেয়ে ছোট হইলে যথেষ্ট। So, আমরা এখানে ইকুয়ালটা বাদ দিয়ে দিলাম। এখন যদি আমরা কোডটা রান করি, তাহলে এখন দেখো কি ফাউন্ড অ্যাট ইন্ডেক্স, এই তার মানে কি আমরা লিনিয়ার সার্চ করে এই কিটাকে খুঁজে পাইছি 5 নম্বর ইন্ডেক্স, অর্থাৎ 5 নম্বর ইন্ডেক্সে যেহেতু আমরা খুঁজে পাইছি সেই জন্য আমাকে বলতেছে যে কি ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 5।
ঠিক আছে। আর যদি কিছু খুঁজে না পাই তাহলে তো একটা কিছু করা উচিত। তাহলে আমরা যদি চিন্তা করি কখন আমরা কিভাবে বুঝবো যে এটা খুঁজে পাই নাই, খুঁজে না পাইলে সেটা কি হবে, এই আয়ের ভ্যালুটা আসলে এই 8 হয়ে যাবে। যদি হচ্ছে আমরা যদি এখন চিন্তা করি, আচ্ছা আমরা আইটাকে তো হচ্ছে যেহেতু এখানে ইনিশিয়ালাইজ করছি, তার মানে হচ্ছে আমাদের এটা আহ, তো এখানে করা যাবে না, তাহলে আমরা জাস্ট হচ্ছে এটাকে পাশাপাশি একটা কমা দিয়ে আইটাকে এখানে ইয়ে করে ফেলি, ইকুয়ালস টু 0। আর যদি আমাদের আয়ের ভ্যালুটা কোনো কারণে 1 হয়ে যায় তাহলে কি, সরি এন এর সমান হয়ে যায়, ইফ আই ইকুয়ালস টু যদি আমাদের 8 হয়ে যায়, অর্থাৎ আমাদের 8টা এলিমেন্ট, 8টাই যদি দেখার পরেও যদি দেখে কোনো কিছু না পায়, তাহলে কি হবে, সে সে বলবে প্রিন্ট এফ, প্রিন্ট এফ করবে নট ফাউন্ড, প্রিন্ট এফ করবে নট ফাউন্ড। অর্থাৎ এখানে 8-এর মধ্যে গেলেই কেন নট ফাউন্ড হবে, কারণ কি, যদি 7 পর্যন্ত সে খুঁজে পায়, 7 পর্যন্ত খুঁজে পাচ্ছে, এখানে একটা ব্রেক দিতে হবে। তাহলে যদি সে খুঁজে পায় তাহলে ব্রেক করে ফেলবে, আর বাড়বে না। ওকে, যদি ব্রেক না করে তার মানে কি, যদি সে 8 পর্যন্ত যায় তার মানে কি সে সবগুলো চেক করে ফেলছে এবং কি খুঁজে পায় না, খুঁজে না পাওয়ার পরে তারপর হচ্ছে 8 হওয়ার পরে সে লুপ থেকে বের হয়ে আসছে। তার মানে কি, যদি 8 পেয়ে যায় তাহলে হচ্ছে সে খুঁজে পায় না। এখন যদি আমি কি এর মধ্যে জাস্ট হচ্ছে এখানে ধরো যে আমাদের 8টা তো নাই, 8 দিয়ে দিলাম, তাহলে দেখো এখন কি লিখবে, সেগুলো যে আমি খুঁজে পাইনি, তাহলে দেখো নট ফাউন্ড লেখা দেখাচ্ছে। অর্থাৎ আমরা দেখলাম যে কিভাবে আমরা হচ্ছে লিনিয়ার সার্চের একটা কোড বানাই ফেলতে পারি। অর্থাৎ আমরা যদি একটা অ্যারের মধ্যে থেকে কোনো একটা এলিমেন্ট আছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা করি, সেটা কিন্তু এরকম ভাবে লিনিয়ার সার্চ দিয়ে করে ফেলা সম্ভব। সো আমরা লিনিয়ার সার্চটা কিভাবে কাজ করে সেটা দেখলাম। এখন আমরা সামনের দিকে স্ট্রিং নিয়ে পড়াশোনা, সরি এখানে হচ্ছে এরর রিভার্স লিনিয়ার সার্চ লাইব্রেরি ফাংশন। আচ্ছা, আমাদের হচ্ছে অ্যারের মধ্যে আরেকটা স্পেশাল টাইপ অফ অ্যারে আছে, সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং নিয়ে হচ্ছে স্লাইডে অ্যাড করে না, আমরা স্ট্রিং নিয়ে একটু পড়াশোনা করে ফেলি। স্ট্রিং নিয়ে যদি হালকা একটা ছোটোখাটো পড়াশোনা করি, সেটা আমরা বলতে পারি এরকম যে স্ট্রিং হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে একটা অ্যারে। বাট এই আমরা তো এতক্ষণ যে অ্যারেগুলো পড়লাম সেগুলো সবগুলোই ছিল কি, ইন্টিজার টাইপের অ্যারে। বাট স্ট্রিং হচ্ছে এমন একটা অ্যারে, স্ট্রিং হচ্ছে এমন একটা অ্যারে, সেটা হচ্ছে কিরকম, স্ট্রিং হচ্ছে এমন একটা অ্যারে, পেনটা নিয়ে নেই আমরা। স্ট্রিং হচ্ছে এমন একটা অ্যারে, সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার অ্যারে। অর্থাৎ এরকম একটা অ্যারে যেটা কি হবে, মাল্টিপল ক্যারেক্টারকে রেখে দেবে। অর্থাৎ ধরো যে আমি কার নেম নামের একটা অ্যারে বা স্ট্রিং বানাইলাম, এটাকে আমরা স্ট্রিং বলতেছি। ধরো যে এখানে আমরা বললাম যে 50, তার মানে কি এটা একটা 50টা ক্যারেক্টারের একটা অ্যারে, যেটা একটা স্পেশাল টাইপ অফ অ্যারে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রিং। সো স্ট্রিংটা কিভাবে কাজ করতে পারে সেটাও আমরা একটু দেখি। স্ট্রিংটা হচ্ছে আমরা জাস্ট এইটুকু বলে দিই, সেটা হচ্ছে কি একটা ক্যারেক্টার টাইপের অ্যারে। বাট এখানে আরেকটা বিষয় হচ্ছে যে স্ট্রিং এর কিন্তু একটা আলাদা ফরম্যাট স্পেসিফাই আছে, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ এস। আমরা যদি একটু দেখি, সেক্ষেত্রে আমরা অ্যারের বেশ কিছু জিনিস জাস্ট একদম ভিজুয়াল স্টুডিও করে দেখে ফেলি। সরি, স্ট্রিং এর, ঠিক আছে, আমরা একটা স্ট্রিং বানিয়ে ফেলি। জাস্ট এখানে না দিলাম হচ্ছে কার নেম, এটা ধরলাম আপাতত হচ্ছে 50 ক্যারেক্টারের একটা স্ট্রিং বানাইলাম। ওকে, সো স্ট্রিং এর ক্ষেত্রে তুমি যদি কোনো স্ট্রিং বানাইতে চাও, স্ট্রিং বানাইতে গেলে অবশ্যই তোমাকে ডাবল কোটেশনের মধ্যে সেটাকে রাখতে হবে। ঠিক আছে, সো আমরা একটা স্ট্রিং বানাইলাম। এখন স্ট্রিং এর মধ্যে আমরা ধরো যে ইনপুট নিতে চাই। ঠিক আছে, স্ট্রিং এর মধ্যেও তোমাদের নর্মাল ইন্ডেক্সিং আছে বা এই ধরনের জিনিসপত্র আছে। আমরা যদি একটা জিনিস, একটু মজার জিনিস খেয়াল করি, স্ক্যানএফ দিলাম আমরা। স্ক্যানএফ দিয়ে যদি তুমি ধরো যে একটা স্ট্রিং ইনপুট নিবে, তাহলে তোমাকে পার্সেন্টেজ এস দিতে হবে। এস দেওয়ার পর তুমি ধরো যে তোমার নেমটা দিলা। নেমটা দেওয়ার পরে তুমি যদি একটা কাজ করো, একটা কাজ করার পরে তুমি ধরো জাস্ট এখানে তোমার নেমটাকে, ওকে আমরা প্রিন্টও করে ফেলি। আমরা প্রিন্টএফ প্রিন্টএফ করবো হচ্ছে পার্সেন্টেজ এস কমা নেম। এটা লেখার পরে আমি যদি ধরো যে এটাকে প্রিন্ট করি, সরি রান করি, রান করার পরে তো আমাকে সবার আগে একটা ইনপুট চাইবে। আমি ধরো ইনপুট হিসেবে দিলাম আমার বাংলা। এখন এটা তো আমি ইনপুট দিছি, এখন যদি আমি এন্টার চাপি, এন্টার চাপার পরে কি হবে, আমার বাংলাটা ইনপুট হিসেবে গিয়ে নেমের মধ্যে সেভ হবে। সেভ হওয়ার পরে আমি যখন নেমটাকে প্রিন্ট করবো, তাহলে কি আমার বাংলা প্রিন্ট করার কথা না? এখন দেখি যে আমার বাংলা প্রিন্ট করে নাকি অন্য কিছু প্রিন্ট করে। আমি জাস্ট এন্টার চেপে দিলাম, দেখো ও কিন্তু প্রিন্ট করছে কি আমার। এখন তুমি বলতে পারো যে বাংলাটা কোথায় গেল। ঠিক আছে, বাংলাটা আসলে কি হয়েছে, বাংলাটা আসলে ও ইনপুট আকারে নেয় নাই। কেন নেয় নাই? এই যে স্ক্যানএফ ফাংশনটা আছে, এই স্ক্যানএফটা কি করে, একটা স্পেস পাওয়ার আগ পর্যন্ত সে ইনপুট আকারে নেয়। অর্থাৎ এখানে তুমি দেখো আমার আমার পরে আমি একটা স্পেস দিছি, এই স্পেসটার কারণে সেই স্পেসের পরের অংশটাকে আর ইনপুট আকারে নেয় নাই। এটা থেকে বাঁচার একটা উপায় হচ্ছে যে আমরা নতুন আর একটা ফাংশনকে এখানে ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের এফ গেটার্স ফাংশন।
এটাও একটা মজার বিষয়। এখানে গ্রেটেস্ট ফাংশনের মধ্যে তোমাকে কয়েকটা জিনিসকে একটু বুঝাই দিতে হবে। সেটা কি, তুমি কোথায় এটাকে স্টোর করবা, নেমের মধ্যে স্টোর করবা। এখন নেমের মধ্যে স্টোর করলেই হবে না, নেমের মধ্যে তোমার হচ্ছে যে সাইজটা কত আছে, 50 আছে, 50টা তুমি সরাসরি 50 আকারে লিখে দিতে পারো, অথবা চাইলে তুমি জাস্ট হচ্ছে এখানে সাইজ অফ সাইজ অফ দিয়ে জাস্ট হচ্ছে নেমটা লিখে দিতে পারো, সাইজ অফ নেম, অর্থাৎ নেমের যা সাইজ সেই অনুযায়ী তুমি হচ্ছে কাজ করবা, এবং লাস্ট লিখে হবে ইন স্ট্যান্ডার্ড ইন কথাটা লিখে তুমি যদি এখন করে দাও, তাহলে তুমি এখন সেম সিমিলারলি ইনপুট দিতে পারবা। তুমি জাস্ট রান করলা, তোমার এখানে ইনপুট চাবে আমার বাংলা, তুমি ইনপুট আকারে দিলা বাংলা, দেওয়ার পর তুমি যদি এখন এন্টার চাপো, তাহলে কিন্তু তোমার এখন আমার বাংলা দুইটাই কিন্তু সে ইনপুট আকারে নিছে। ওকে, সো এভাবেও কিন্তু তুমি চাইলে একটা স্ট্রিংকে ইনপুট নিতে পারো। ঠিক আছে, এখন তুমি ধরো যে একটা স্ট্রিং এর তুমি লেন্থ কত সেটা বের করতে চাও। এখন স্ট্রিং এর ক্ষেত্রে একটা সুন্দর থিওরি তোমাকে মনে রাখতে হবে, এর লাস্টের যে, ধরো যে তুমি যদি একটা 50টা এলিমেন্টের মানে 50টা ক্যারেক্টারের একটা স্ট্রিং বানাও, এই স্ট্রিং এর ক্ষেত্রে লাস্ট এলিমেন্টটা হবে সবসময় একটা নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টারটা লেখা হয় হচ্ছে এরকম ভাবে, নাল ক্যারেক্টার হচ্ছে ব্যাকস্ল্যাশ 0, এটা হচ্ছে একটা নাল ক্যারেক্টার। সো লাস্টের যে ক্যারেক্টারটা হবে সেটা অলওয়েজ নাল ক্যারেক্টার হবে। অর্থাৎ তোমার যদি একটা স্ট্রিং থাকে, ঠিক আছে, স্ট্রিং এর এইখানে তোমার যাই কিছুই থাকুক, লাস্টে থাকবে হচ্ছে একটা এরকম নাল ক্যারেক্টার। ঠিক আছে, সো এরকম একটা নাল ক্যারেক্টার দিয়ে তোমার একটা স্ট্রিং ক্লোজ হবে। অর্থাৎ একটা নাল ক্যারেক্টার থাকা মানে তুমি বুঝতেছো যে এখানে হচ্ছে তোমার স্ট্রিংটা শেষ। সো তুমি যদি এখন একটা ক্যারেক্টার ক্যারেক্টার ওয়াইজ যাও, তুমি যদি একটা চিন্তা করো যে তোমার একটা স্ট্রিং আছে, সো স্ট্রিংটার ক্ষেত্রে তুমি যদি হচ্ছে স্ট্রিং এর লেন্থ বের করতে চাও, তুমি কিন্তু এই যে এই নাল ক্যারেক্টার পাওয়ার আগ পর্যন্ত তুমি যদি কাউন্ট করো, তুমি কিন্তু সহজেই স্ট্রিং এর লেন্থ বের করতে পারো। ধরো যে তুমি এরকম একটা স্ট্রিং বানাইলা, জাস্ট আপাতত আমি এটাকে, আচ্ছা আপাতত হচ্ছে জাস্ট তুমি ধরো এরকম একটা স্ট্রিং বানাইলা যে বাংলাদেশ, বাংলাদেশ আমি একটা স্ট্রিং বানাইলাম। এখন তুমি যদি হচ্ছে জাস্ট হচ্ছে এখানে তো তোমার ইনপুট দেওয়া দরকার নাই, তুমি জাস্ট এখন রান করো, দেখবা যে তোমাকে কিন্তু বাংলাদেশ লেখাটা দেখাচ্ছে। ওকে, বাংলাদেশ নামের একটা স্ট্রিং তুমি মানে ফেলছো। এখন তুমি চাচ্ছ যে এটার লেন্থ কতটুকু, তুমি তো হচ্ছে এটা একটা সাইজ দিচ্ছ 50, বাট এখানে তো 50টা ক্যারেক্টার নাই, তাহলে কয়টা ক্যারেক্টার আছে সেটা তুমি হচ্ছে খুঁজে বের করতে চাও। তুমি সেই জন্য কি করতে পারো, একটা ফর লুপ চালাতে পারো। ফর দিয়ে দিলা, পরে ইন্টিজার আই ইকুয়ালস টু তুমি দিলা হচ্ছে 0, 0 থেকে তুমি চেক করা শুরু করবা। ওকে, আর আই লেস দেন হচ্ছে আমরা জানি কি আমাদের সর্বোচ্চ হতে পারে কত, 50। তার মানে তুমি দিতে পারো হচ্ছে যে আই লেস দেন হচ্ছে 50, আর দিতে পারো হচ্ছে আই প্লাস প্লাস, এরকম একটা কিছু তুমি দিলা। দেওয়ার পরে তুমি কি করলা, তুমি হচ্ছে এখন চাচ্ছ যে তুমি খুঁজে বের করতে যাচ্ছ যে তোমার এই যে তোমার যে এই স্ট্রিংটা এটার লেন্থ কতটুকু হবে। তুমি লেন্থটাকে তুমি যদি হচ্ছে চিন্তা করতে চাও, তুমি হচ্ছে তোমার হচ্ছে সবার আগে তুমি একটা কাজ করতে পারো। লেন্থ করার জন্য তুমি হচ্ছে করবা কি, তুমি হচ্ছে ইন্টিজার লেন্থ নামের একটা ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করে রাখলা। ডিক্লেয়ার করে এটার ভ্যালু আপাতত একটা হচ্ছে 0, তোমার শুরুতে হচ্ছে 0 থাকলো। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো ইফ তোমার নেম অফ আই যদি নট ইকুয়াল হচ্ছে এরকম কিছু হয় ব্যাকস্ল্যাশ 0, তো যদি একটা নাল ক্যারেক্টার না হয়, তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে এলিয়েনটাকে ইনক্রিমেন্ট করে দেবা। ওকে, এটা করার পরে তুমি আরেকটা কাজ করবা, এলস তুমি হচ্ছে ব্রেক করে দিবা। তাহলে আর লাস্টে যদি তুমি হচ্ছে যেখানে যদি জাস্ট হচ্ছে পার্সেন্টেজ ডি দিয়ে লেন্থটাকে প্রিন্ট করো, তুমি হচ্ছে এখানে তোমার লেন্থটাকে পেয়ে যাবে। যদি দেখো আমরা কোডটাকে রান করি, আমরা আমাদের যে লেন্থটা সেই লেন্থটাকে পেয়ে যাবে। দেখো বাংলাদেশের মধ্যে কি আসলে 10টা আছে, 3, 3, 6, 3, 9, হ্যাঁ 10টা ক্যারেক্টার আছে। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে স্ট্রিং এর যে লেন্থ সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো স্ট্রিং এর লেন্থ বের করার জন্য কিন্তু আমরা এরকম একটা কোড ইউজ করতে পারি যে যতক্ষণ না পর্যন্ত তুমি হচ্ছে যে এরকম একটা কিছু পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমার লেন্থটা বাড়বে। আর যদি এটা পাই যাও, তাহলে কি এলসটা কাজ করবে। এলসটা কাজ করলে তুমি কি করবে, তুমি ব্রেক করে দিবা। ব্রেক করার পরে তোমার হচ্ছে যে লেন্থটা তুমি সেটাকে প্রিন্ট করে দিচ্ছ, তাহলে কি হচ্ছে তোমার
যে অ্যারের স্ট্রিং এর যে লেন্থটা তুমি কিন্তু সেটা পেয়ে যাচ্ছ। তো এইভাবে কিন্তু আমরা স্ট্রিং এর লেন্থ বের করে ফেলতে পারি। সো স্ট্রিং তো আমরা আপাতত বুঝতে পারছি আশা করি, যে স্ট্রিং হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার টাইপের অ্যারে, যে অ্যারেটা হচ্ছে আমাদের নর্মাল অ্যারের মতোই হচ্ছে ডিক্লেয়ার করতে হয়, কিন্তু এটার ক্যারেক্টার ডাটা টাইপটা হচ্ছে ক্যারেক্টার, এবং এটা লাস্টের যে ইন্ডেক্সটা থাকবে সেই ইন্ডেক্সটা অবশ্যই আমাদের হচ্ছে একটা নাল ক্যারেক্টার থাকবে। নাল ক্যারেক্টার লেখা হচ্ছে ব্যাকস্ল্যাশ জিরো দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নাল ক্যারেক্টার বোঝায়। সো এরপর হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশনগুলো হচ্ছে এরকম কিছু ফাংশন যেগুলো হচ্ছে আমাদেরকে সি প্রোগ্রামে অলরেডি দেওয়া আছে, সেগুলোকে ইউজ করে আমরা নানা ধরনের সহজ কাজ করে ফেলতে পারি, ঠিক আছে? তবে লাইব্রেরি ফাংশনগুলোকে ইউজ করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু হেডার ফাইল অ্যাড করতে হয়, যেমন হচ্ছে ম্যাথমেটিক্সের কিছু কাজ করার জন্য ম্যাথের জন্য একটা আলাদা হেডার ফাইল আছে, যেটাকে আমরা ম্যাথ ডট এইচ বলি। সো এটার আন্ডারে আমরা হচ্ছে এসকিউআরটি বা স্কোয়ার রুটের একটা ফাংশন পাবো, একটা পাওয়ার নামের একটা ফাংশন পাবো, যেটাতে আমরা হচ্ছে পাওয়ার বের করতে পারি, ঠিক আছে? তো এরকম কিছু ফাংশন কিন্তু আমরা এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? সো এটার জন্য আমাদের কি করতে হবে, শুরুতে আমাদের হচ্ছে একটা হেডার ফাইল অ্যাড করতে হবে, আর হেডার ফাইল হচ্ছে আমাদের কি করতে হবে, ম্যাথ ডট এইচ লিখতে হবে। এখন স্কোয়ার রুটটা কিভাবে কাজ করে, ধরো তুমি স্কোয়ার রুটের মাঝখানে এভাবে এভাবে দিয়ে তুমি জাস্ট হচ্ছে মাঝখানে একটা নাম্বার দিয়ে দিলা, ঠিক আছে? ওই নাম্বারের যে বর্গমূলটা, সেই বর্গমূলটা কিন্তু সে হচ্ছে আমাদেরকে রিটার্ন করবে। তার মানে কি দাঁড়াচ্ছে, দেখো যে রুট ইকুয়ালস টু এসকিউআরটি অফ নাম, অর্থাৎ নাম্বারের যে স্কোয়ার রুটটা সেটা কত হবে, এখানে আমরা নাম্বারের মধ্যে রাখছিলাম 25, এবং 25-এর স্কোয়ার রুট কত, 25-এর স্কোয়ার রুট হচ্ছে 5, তার মানে কি সে এখানে 5 রিটার্ন করবে, অর্থাৎ রুটের মধ্যে কিন্তু 5 চলে আসবে। এখন তুমি পাওয়ার বের করতে চাও, এখানে দেখো পাওয়ারটা হচ্ছে এরকম, যে ধরো যে তুমি পাওয়ারের মধ্যে এক্স আর ওয়াই কে দিলা, অর্থাৎ তুমি পাওয়ারের পাও লিখলা, পাও লিখে অবশ্যই একটা নাম্বার দিলা আর একটা নাম্বার দিলা, মাঝখানে একটা কমা দিয়ে আলাদা করে দিলা। এই যে এই সংখ্যাটা হবে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের পাওয়ার, অর্থাৎ এখানে যদি আমাদের এক্স থাকে আর এটা যদি আমাদের ওয়াই থাকে, তাহলে আমাদের হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে? অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের বেস, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের পাওয়ার। তার মানে এখানে আমাদের দেখো পাওয়ার অফ থ্রি আর হচ্ছে টু দেওয়া হয়েছে, তার মানে কি থ্রি এর পাওয়ার হবে হচ্ছে টু, মানে থ্রি স্কোয়ার হচ্ছে আমাদের নাইন, তার মানে সেই রিটার্ন করবো হচ্ছে নাইন। তারপর হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি, যেভাবে কাজ করতে পারি, ঠিক আছে? সো এখানে তোমাদের কাজটা কি হচ্ছে, শুরুতে একটু খেয়াল রাখতে হবে যে তোমার এই ধরনের লাইব্রেরি ফাংশন ইউজ করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে হেডার ফাইলটা অ্যাড করে ফেলতে হবে। ওকে, এরপর আসে হচ্ছে আমাদের আরেকটা স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন। স্ট্রিং লাইব্রেরি ফাংশন ইউজ করার জন্য তোমাকে অবশ্যই এখানে এই যে হেডার ফাইলটাকে এটা ইনক্লুড করতে হবে। সেটা তুমি কি করো, ইনক্লুড এভাবে লিখে এখানে লিখার পর তুমি হচ্ছে জাস্ট এই কথাটুকু মাঝখানে লিখে দিবা, লিখে দেওয়ার পর এখানে ক্লোজ করে দিবা। তারপরে তোমাকে এভাবে হচ্ছে সবার আগে এটাকে ইনক্লুড করতে হবে। সো আমরা অলরেডি স্ট্রিং এর লেন্থ বের করা শিখছি, তুমি সেই লেন্থ বের করাটা জাস্ট হচ্ছে এরকম একটা ছোট্ট ফাংশন ইউজ করে ফেলতে পারো। সেটা কি, str লেন্থ, অর্থাৎ স্ট্রিং লেন্থ এরকম একটা ফাংশন আছে। স্ট্রিং লেন্থের মধ্যে তুমি যদি হচ্ছে যে তোমার স্ট্রিং এর নামটা দিয়ে দাও, স্ট্রিং এর নামটা দিয়ে দিলে তোমার স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে বা কতটুকু দৈর্ঘ্য সেটা কিন্তু তোমাকে রিটার্ন করবে। তুমি চাইলে সেটাকে প্রিন্ট করতে পারো, বা তোমার যদি যে কোনো কাজে লাগে সেটাকে তুমি ইউজ করতে পারো। পাশাপাশি এসটিআর কম্পেয়ার বা স্ট্রিং কম্পেয়ার, এটার কাজ হচ্ছে তোমার কোন স্ট্রিংটা বড় কোন স্ট্রিংটা ছোট সেটা তোমাকে তুলনা করে দেখাবে। ধরো তুমি এটাকে দুইটা স্ট্রিং দিতে পারো, S1 আর S2। এখন S1 আর S2 যদি সমান হয়ে যায় তাহলে সে জিরো দিয়ে দিবে, যে দুইটাই সমান তার মানে জিরো। আর প্রথমটা বড় হলে সে দিব হচ্ছে ওয়ান, আর প্রথমটা যদি ছোট হয় তাহলে দিব হচ্ছে -1। তার মানে এভাবে তুমি হচ্ছে চাইলে দুইটা স্ট্রিং এর মধ্যে কম্পারিজন তৈরি করতে পারো, এরকম এসটিআর কম্পেয়ার যে ফাংশনটা আছে সেটাকে ইউজ করে। এরপর হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ফাংশন। তো আমরা হচ্ছে কোড দিয়ে প্রোগ্রাম সি প্রোগ্রাম লিখে আমরা কিন্তু নানা ধরনের কি বলে নানা ধরনের হচ্ছে প্রবলেম সলভ করা শিখছি। সো প্রবলেম সলভগুলো আমরা চাইলে হচ্ছে যে একটা এই প্রবলেম সলভ করার যে ওয়েটা সেটাকে আমরা কি করতে পারি, একটা নির্দিষ্ট ফাংশনের মধ্যে লিখে রাখতে পারি। এরপর হচ্ছে ওই ফাংশনটাকে আমরা যখন কল করবো তখন সেটাকে আমরা ইউজ করতে পারবো বারবার। এটার কাজ, এই ফাংশনটা এই ধরনের ফাংশন ইউজ করার মূল কারণটা হচ্ছে যে কোডটাকে রিউজ করা, মানে একটা কোডকে বারবার ইউজ করা যায়, যাতে এরকম ভাবে কোডটাকে তৈরি করা হয়। অর্থাৎ ধরো যে তোমার তুমি একটা নাম্বার আছে, ধরো যে তোমার একটা টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারটাকে তুমি কি করতে চাও, টেম্পারেচারটাকে তুমি সেলসিয়াসে আছে, সেলসিয়াস থেকে তুমি ফারেনহাইটে নিতে চাও। তো তুমি হচ্ছে যে কি করতে পারো, তুমি হচ্ছে সূত্রটা জানা থাকলে তুমি এই যে সূত্রটা, এই সূত্র দিয়ে তুমি হচ্ছে সেটাকে হিসাব করে বের করতে পারো। এখন ধরো যে তোমার হচ্ছে বারবার সেই কাজটা করতে হতে পারে, 10 বার করতে হতে পারে, তো 10 বার এরকম আলাদা আলাদা সূত্র লেখা চাইতে তুমি কি করতেছো, তুমি এই নামে একটা ফাংশন বানাই ফেলতেছো। এই ফাংশনের মধ্যে তুমি এই যে সেলসিয়াসের ভ্যালুটা দিচ্ছ, দেওয়ার পরে সে কি করছে, তোমাকে এরকম করে ফারেনহাইট বানাই দিচ্ছে। সো তুমি চাইলে এইভাবে করতে পারো। সো এইভাবে করাটাই তো আমাদের জন্য ইফেক্টিভ হয়। সো এখানে তোমাদের কি আছে, সেটা হচ্ছে যে সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইট করা যায় এরকম একটা ফাংশন কিন্তু তোমাদের করা আছে। সো আমরা যদি এখন একটু চিন্তা করি, এই যে ফাংশনের মধ্যে যে এই জিনিসটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে প্যারামিটার। প্যারামিটার এমন একটা ফাংশন
সরি, প্যারামিটার এমন একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল দিয়ে কি করা হয়, এই ভেরিয়েবল দিয়ে হচ্ছে তোমার ফাংশনটাকে লেখা হয়, অর্থাৎ এই ফাংশনের মধ্যে এই ভেরিয়েবলগুলোকে ইউজ করে তুমি কি করতেছো, তুমি এই ফাংশনটাকে লিখতেছো, ঠিক আছে। পরবর্তীতে তুমি যখন ফাংশনটাকে কল করবা, ফাংশনটাকে কল করার সময় তুমি প্যারামিটারের বদলে কোনো একটা ভ্যালু তুমি তোমার মেইন ফাংশন থেকে পাঠাবা। ধরো যে তুমি এই যে এফ এফ দিয়ে তুমি হচ্ছে এই ফাংশনটাকে কল করছো, কলের করার মধ্যে এই ফাংশনের মধ্যে তুমি সি কে পাঠাইছো। এখন সি এর মধ্যে তোমার অবশ্যই একটা ভ্যালু আছে, এই সি এর ভ্যালুটাকে সে কি করবে, সি এর ভ্যালুটাকে তোমার ফারেনহাইটে কনভার্ট করে তোমাকে সে রিটার্ন করবে। রিটার্ন করার ফলে তুমি ভ্যালুটাকে তুমি এই এফ এর মধ্যে স্টোর করবে। এফ এর মধ্যে স্টোর করার পরে তুমি কি করতেছো, তুমি এফটাকে প্রিন্ট করতেছো। এখন তোমার তো এটা হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট দেওয়া আছে। আমরা ধরো যে ফারেনহাইট টু সেলসিয়াসের একটা ছোট্ট একটা ধরো ফাংশন আমরা হচ্ছে জাস্ট বানাই দেখি যে কিভাবে করা যেতে পারে। ধরো যে আমাদের এরকম একটা কোড আমরা লিখি, যদি আমাদের যদিও ক্লাসের টাইম ওভার হয়ে গেছে, আমরা সমস্যা নেই, আমরা যেহেতু সি প্রোগ্রামের আজকে লাস্ট ক্লাস, আমরা যদি একটু চিন্তা করি। তো আমাদের যে প্রোগ্রামটা হবে, ফাংশনটা হবে, ফাংশনটা অবশ্যই একটা ফ্লোট টাইপের ডাটা রিটার্ন করবে। কারণ কি আমাদের সেলসিয়াস ফারেনহাইটকে যখন আমরা সেলসিয়াস করব, সেলসিয়াস করলে তখন তো সেটা দশমিকে চলে যেতে পারে, কারণ যেহেতু এখানে ভাগের বিষয় আছে, তার মানে দশমিকে যাওয়ার চান্স আছে। তার মানে আমরা হচ্ছে বলতেছি যে এটা একটা ফ্লোট রিটার্ন করবে। ফ্লোট রিটার্ন করলে এটার নাম আমরা আপাতত দিলাম হচ্ছে এফ টু সি, আমরা হচ্ছে বড় নাম দিলাম না, এফ টু সি নাম দিলাম। এবং এটা হচ্ছে একটা ফ্লোট টাইপের ডাটা নিবে, ফ্লোট টাইপের নিবে, এবং ফ্লোট অন্তত আমরা ফার দিয়ে রাখলাম যে ফারেনহাইট কিছু একটা নিবে। নেওয়ার পরে সে কি করবে, একটা কিছু রিটার্ন করবে। রিটার্ন করবে কি, সে রিটার্ন করবে হচ্ছে যে একটা, এটাকে সেলসিয়াসে কনভার্ট করে সে ভ্যালুটা রিটার্ন করবে। সেলসিয়াসে কনভার্ট করার সূত্র হচ্ছে কিরকম, সেলসিয়াসে হচ্ছে সবার আগে হচ্ছে আমাদের এফ মাইনাস 32, হ্যাঁ এফ এফ মাইনাস 32, এবং এটাকে গুণ করতে হয় হচ্ছে 5/9 দিয়ে, 5/9। এটা তুমি যদি করো, সো এই জিনিসটা, আচ্ছা এফ না তো, এটা হচ্ছে ফার, আমরা এটাকে ফার দিয়ে, আমরা প্যারামিটারটা ইউজ করছি হচ্ছে ফার, তার মানে কি ফার দিয়ে হচ্ছে আমরা এখানে এটাকে চিনবে। সো ফার -32 × 5/9, এটাকে করলে কি হবে, সেটাকে আমাদের জাস্ট হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে নিয়ে যাবে। তার মানে এখন তুমি হচ্ছে মেইন ফাংশন চলে আসো। মেইন ফাংশন তুমি হচ্ছে একটা ফ্লোট 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 এফ, এখানে আমরা ফারেনহাইটের যে ভ্যালুটা সেটা রাখলাম। ধরো যে আমাদের ফারেনহাইটের ভ্যালুটা হচ্ছে ধরো আপাতত 45, ঠিক আছে। সো 45 ডিগ্রি ফারেনহাইট আমাদের টেম্পারেচার আছে, আমরা এটাকে হচ্ছে সেলসিয়াসে কনভার্ট করতে চাই। সেলসিয়াসে কনভার্ট করার উপায় কি, আমাদের হচ্ছে আমরা ধরো যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ফ্লোট সি, এটাতে আমরা হচ্ছে আমাদের সেলসিয়াস টেম্পারেচারটা রাখবো। তাহলে আমাদের সি কোস্ট আমরা লিখতে পারি কি, আমরা হচ্ছে এখন ফাংশনটাকে কল করবো এফ টু সি, ফাংশনটাকে কল করলাম, এবং ফাংশনটাকে আমাদের কি দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে, ফ্লোট টাইপের ভ্যালু দিতে হবে। সেটাকে আমরা কি দিব, আমরা এফটাকে পাঠিয়ে দিব। তাহলে আমরা এফটাকে পাঠাইলাম। এখন এই এফটাকে সে কি করবে, এফ এর ভ্যালুটার জন্য সে এই ফাংশনটাকে কাজে লাগাবে। এই ফাংশনটাকে কাজে লাগায় এই ফারের জায়গায় এখন এফটাকে কল্পনা করে, তার মানে কি F-32 ডিভাইডেড বাই ইন্টু 5/9, তার মানে হচ্ছে এখন সে ফারেনহাইটটাকে সেলসিয়াসে রূপান্তর করবে। রূপান্তর করে হচ্ছে আমাদেরকে সেটা রিটার্ন করবে। রিটার্ন করার পরে সেটা চলে আসবে কোথায়, সিতে। তখন আমাদের কি করতে হবে, এই সিটাকে জাস্ট প্রিন্ট করে দিতে হবে। প্রিন্টএফ, আমরা যদি জাস্ট হচ্ছে এখন পার্সেন্টেজ এফ করি, এফ করে জাস্ট হচ্ছে আমরা যদি আমাদের এখন সিটাকে প্রিন্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের সেলসিয়াস যে ভ্যালুটা সেটা চলে আসবে। কিন্তু আপাতত 45কে যদি সেলসিয়াসে রূপান্তর করে তাহলে কত আসবে, 45-এর জন্য আমাদের আসবে হচ্ছে 7.22। আমাদের বডির টেম্পারেচার থেকে হচ্ছে কত, 98 ডিগ্রির মতো। তার আমরা যদি এখন 98.4 দিয়ে দেই, 98.4, তাহলে সেটাকে আমাদের সেলসিয়াসে কত বলবে, সেলসিয়াসে আসবে হচ্ছে আমাদের অ্যারাউন্ড 36.88 বা 89। তার মানে আমাদের যদি আমাদের বডি টেম্পারেচার কথা চিন্তা করি, সেটা হচ্ছে কি আমাদের বডি টেম্পারেচার হচ্ছে নর্মাল থেকে 98.4, এটা হচ্ছে আমাদের আইডিয়াল ধরা হয়। আইডিয়ালটাকে তুমি যদি হচ্ছে সেলসিয়াসে রূপান্তর করো, সেটা চলে আসবে হচ্ছে 36.8 বা 37-এর কাছাকাছি। সো এইভাবে কিন্তু তুমি তোমার মতো ফাংশন তৈরি করে ফেলতে পারো, যেখানে তোমার এই ফাংশনটাকে তুমি বারবার ইউজ করে তুমি একই কাজ করতে পারো। ধরো যে তুমি এখন হচ্ছে যে একটা তো করলা, এখন ধরো তোমার আরেকটা আছে, তার মানে তুমি ফ্লোট F2 নামের আরেকটা পাইলা, এখানে তোমার আছে ধরো -40 ডিগ্রি সেলসিয়াস বা এরকম কিছু একটা আছে, ঠিক আছে। -40 ডিগ্রি সেলসিয়াসে তোমার হচ্ছে এখন এটা আচ্ছা মাইনাস না দিই আমরা, ধরো যে আমরা একটা দশমিক ভ্যালু দিই। ধরো যে আমাদের এখানে আছে ধরো যে 100, আমাদের বয়লিং পয়েন্ট কত, 212 ডিগ্রি ফারেনহাইট কিছু একটা আছে, ঠিক আছে। সো এখানে তুমি হচ্ছে আরেকটা ফ্লোট ডিক্লেয়ার করো, ফ্লোট C2। আচ্ছা আমরা এখানে কমা দিই নাই, সরি সরি সরি, ফ্লোট C2 দিয়ে দিলাম। অ্যান্ড ফ্লোট C2-র মধ্যে আমরা হচ্ছে ক্যাপচার করবো হচ্ছে আমাদের নতুন জিনিসটা, নতুন যে ভ্যালুটা আসবে সেটা। C2 ইকুয়ালস আমরা বলে দিলাম যে F2C-তে তুমি হচ্ছে এখন পাঠিয়ে দাও, দুইটা ব্যাকেট চলে আসছে কেন, F2C-তে তুমি পাঠিয়ে দাও হচ্ছে F2-কে পাঠিয়ে দিলাম। এখন C2-টাকে আমরা প্রিন্ট করে ফেলি, প্রিন্টএফ পার্সেন্টেজ এফ, কমা দিয়ে আমরা জাস্ট লিখে ফেললাম C2।
এটা যদি আমরা এখন প্রিন্ট করে ফেলি, দেখবো যে আমরা এইটাকেও তো পাইলাম, পাশাপাশি আমরা এটার জন্য আলাদা একটা ভ্যালু পাবো। আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিতে পারি, নিউ লাইন না দিলে হচ্ছে যে আমাদের পাশাপাশি চলে আসবে, বিষয়টা দেখতে তখন বিস্কুটে লাগবে। নিউ লাইন দিয়ে দিলাম। তো এখন যদি আমরা প্রিন্ট করে দেখো, ওইটার জন্য আমাদের কিন্তু 36 আসছে, আর 212 জন্য কিন্তু 100 ডিগ্রি আসছে। অর্থাৎ আমরা কিন্তু জানি যে পানির বয়লিং পয়েন্ট হচ্ছে ফারেনহাইট স্কেলে হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, আর হচ্ছে আমাদের যে নর্মাল যে সেলসিয়াস স্কেল সেটাতে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কিন্তু আমরা এটাকে দিয়ে আমরা কিন্তু আমাদের যে কোডটা এটা কিন্তু এক্সিকিউট করে দেখলাম যে এটা কাজ করতেছে, এবং এটা কিন্তু মাল্টিপল টাইম আমরা ইউজ করতে পারতেছি, ঠিক আছে। সো এরকম ফাংশন দিয়ে কিন্তু আমরা একটা কোডকে বারবার রিউজ করতে পারি। সো এরকম রিউজেবিলিটির জন্য আমরা কিন্তু ইউজার ডিফাইন্ড, অর্থাৎ আমাদের প্রয়োজন মতো আমরা নিজেদের ফাংশন আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারি। সো এটাই হচ্ছে মূলত ইউজার ডিফাইন্ড ফাংশন, যেখানে আমরা আমাদের নিজেদের প্রয়োজন মতো ফাংশন তৈরি করি। সো আমাদের আজকের পড়াশোনা এই পর্যন্তই। এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর খুব বড় একটা চ্যাপ্টার আমরা শেষ করে ফেলতে পারছি। এই চ্যাপ্টারটা অনেকটাই প্র্যাকটিক্যাল বেসড, তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমরা হচ্ছে যে এই ক্ষেত্রে তোমরা অভিজ্ঞ হবে, এবং পাশাপাশি তোমাদের হয়তো বা কোডিং করাটা ভালো লাগবে। আদারওয়াইজ তোমরা যদি হচ্ছে শুধুমাত্র পরীক্ষার জন্য খাতায় লিখে লিখে কোড কোড করো, সেক্ষেত্রে তোমাদের এই জিনিসগুলো বোরিং লাগতে পারে। সো আমাদের আশা করা যায় যে তোমরা এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি যতটুকু বোঝার ছিল সেটা তোমরা বুঝতে পারছো। পাশাপাশি তোমরা যখন বই পড়বা, বইয়ের প্রবলেমগুলো দেখবা, এবং পাশাপাশি আমাদের ক্লাসগুলো দেখবা, এখন তোমাদের এই যত ধরনের কনফিউশন আছে বা বই পড়ার ক্ষেত্রে যতগুলো কনফিউশন হয় সেগুলো ধীরে ধীরে চলে যাবে। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো আমরা এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।